ওকে, প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে। সো আমরা গত ক্লাসে যতটুকু ডিসকাস করেছিলাম আমি একটু রিপিট করছি সংক্ষেপে। আমরা অ্যাকাউন্টিং কি এটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, অলরেডি আমরা সবাই জানি। আমরা বলছিলাম যে অ্যাকাউন্টিং ইজ এ আর্ট অফ রেকর্ডিং, অ্যানালাইজিং এন্ড সামারাইজিং দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইন এ সিগনিফিকেন্ট ম্যানার। তার মানে আমরা যে যার মতো করে করলে আসলে হচ্ছে না, তাই না? এখানে একটা সিগনিফিকেন্ট ম্যানারের মাধ্যমে আমাদেরকে ইনফরমেশনটাকে রিপ্রেজেন্ট করতে হবে, কেমন? সো আমরা কিভাবে ডাটা রেকর্ড করি, আমরা জার্নালে আমরা রেকর্ড করি, অ্যানালাইসিস করে সামারাই করি ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের মাধ্যমে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে, এগুলো আমরা ডিসকাস করেছি। ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন কারা ইউজার, কাদের কেন প্রয়োজন, ল্যান্ডারের কেন প্রয়োজন, কেউ একজন বলেন তো। একজন ল্যান্ডারের কেন অ্যাকাউন্টিং ইনফরমেশন জানা দরকার? স্যার মানে সে টাকাটা ফেরত দিতে পারবে কিনা ফিউচারে সেটা দেখার জন্য। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর টাকাটা সে ফেরত পাবে কিনা, জি স্যার। এটার জন্য। So এটা আমরা একটা ডিসকাসও করেছিলাম। স্যার, লেন্ডার আইএফআরএস, ব্যাংক বুঝেছিলেন স্যার? হ্যাঁ, আইএএস এবং আইএফআরএস এর মধ্যে পার্থক্য এটাও আমরা পড়েছিলাম। অবজেক্টিভটাও পড়েছিলাম, অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা কি পড়েছিলাম? জি স্যার। ওকে। এটা হচ্ছিল আমাদের টু প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল পজিশন, পারফরমেন্স এন্ড ক্যাশ ফ্লোস অফ এন এন্টিটি দ্যাট ইজ ইউজফুল টু এ ওয়াইড রেঞ্জ অফ ইউজার ইন মেকিং ইকোনমিক ডিসিশন। অর্থাৎ আমাদের ইকোনমিক ডিসিশন মেক করার জন্য, অর্থনৈতিক সিদ্ধান্ত, কেমন? To provide information about the financial position, financial performance, and cash flows of an entity that is useful to a wide range of users in making economic decision. So economic decision make করার জন্য এবং তথ্যগুলো, আমাদের আর্থিক পজিশনটা কি, আর্থিক পজিশনটা কি, ফাইন্যান্সিয়াল পজিশন মানে কি স্যাররা? আমাদের ফিনান্সিয়াল পজিশনটা কি? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট স্যার। ব্যালেন্স শিট, যেটা ব্যালেন্স শিটে কি কি থাকে? অ্যাসেট লায়াবিলিটি। আর কি থাকে? ওনার্স ইকুইটি। ওকে, গ্রেট। অ্যাসেট কয় ধরনের থাকে? দুই ধরনের স্যার। কি কি বলি কারেন্ট নন আমরা? কারেন্ট। কারেন্ট, নন কারেন্ট। গুড। আগে আমরা ফিক্সড অ্যাসেট বলতাম, এখন বলি নন কারেন্ট অ্যাসেট। হ্যাঁ, আগে আমরা স্টক বলতাম, এখন কি বলি? ইনভেন্টরি স্যার। ইনভেন্টরি, রাইট। গুড। সো আমরা তাহলে আমার ওই কাট অফ ডেটে অ্যাসেটের অবস্থান কি, লাইবিলিটির অবস্থা কি, ইকুইটির অবস্থা কি, পয়েন্ট অফ টাইম আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছে, আমরা একটু পরে আবার দেখব। এটা আমরা পড়েছিলাম। অবজেক্টিভ আরেকটু ইলাবোরেট করলে, যে আমরা যদি বলি অবজেক্টিভ আরেকটু ইলাবোরেট করি, objective financial step to meet that objective financial statement provide information about an entity. That information along with other information in the notes show the result of management stewardship of the resources entrusted to assist user of financial statement in predicting the entity future cash flows and in particular their timing and certainty. অর্থাৎ আমরা কি করতে পারি এছাড়াও, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমাদের কি, যে ম্যানেজমেন্ট স্টুয়ার্ডশিপ। ম্যানেজমেন্ট স্টুয়ার্ডশিপটা কি, কে বলতে পারবে? স্যার ম্যানেজমেন্টের উপরে ন্যস্ত যে দায়িত্ব থাকে তাদের যে কাজটা আছে সেটাই স্যার, ভেরি সেটা গুড, ভেরি মেজারমেন্ট গুড করা। রাসেল, একদম কারেক্ট অ্যান্সার। অর্থাৎ তাদেরকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে, আমাকে যে দায়িত্ব দেওয়া হলো, আমার মানে কেপিআই কি, এটা আমি কতটুকু অ্যাচিভ করতে পারলাম, এটা আমরা এটার মাধ্যমে জানতে পারি। বুঝতে পারছি? অর্থাৎ ধরেন আমাদের একজনে ইনভেন্টরি ম্যানেজ করে, হ্যাঁ, একটা টিম আছে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট টিম, তাহলে ওই প্রোডাক্ট ম্যানেজমেন্ট টিম তার প্রোডাক্টটা, তাকে যে টার্গেট দেওয়া হলো সেলস এর এগেনস্টে, প্রোডাকশন, স্টক পজিশন, কারণ স্টক যদি বেশি হোল্ডিং হয় তখন কি হয়, তখন কি হয়, আমার লিকুইডিটি ক্রাইসিস হতে পারে, কেমন? জি স্যার। আমার আমার অ্যাসেট বেশি দেখাবে কিন্তু লিকুইডিটি ক্রাইসিস হয়ে যাবে। দেন তাহলে আমাকে ওই ইফিসিয়েন্ট ওয়েতে ম্যানেজ করার জন্য আমাদেরকে, আমরা বছরের শুরুতে বাজেট যখন করি, কোন কোয়ার্টারে কোন মাসে, বছর শেষে আমাদের ইনভেন্টরি পজিশন কি থাকবে, এটা কিন্তু একটা বাজেটেড থাকে। তো ওই বাজেটের টার্গেট সে যদি অ্যাচিভ করতে পারলো কিনা, এটাও আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে বুঝতে পারি। প্রেডিক্টিং দ্য এন্টিটি ফিউচার ক্যাশ ফ্লো, অর্থাৎ ক্যাশ পজিশন কি হতে পারে একটা ধারণা করা যায় না? জি স্যার। হ্যাঁ, যেমন আমরা বাজেট তৈরি করি, এই মাসে আমার বিজনেস টার্গেট কত টাকা, কোন দিন কত টাকা, কত অ্যাচিভমেন্ট হচ্ছে,
এটা কিন্তু আমাদের কাছে ডাটা আছে। সো এটা দেখেই ঈদ কোথায় গিয়ে ক্লোজ করতে পারে আমরা একটা প্রজেক্টেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে ফেলি, এবং এর মাধ্যমে আমরা এটাও ক্যালকুলেট করতে পারি যে আমার ক্যাশ পজিশনটা কোথায় গিয়ে ল্যান্ড করবে, কেমন? তো ওইটারই একটা আমরা ধারণা অলরেডি বের করতে পারি। দেন হচ্ছে এটাকে আমরা আরো একটু ইলাবোরেট করেছি যে অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি, ইনকাম এন্ড এক্সপেন্স, কন্ট্রিবিউশন বাই এন্ড ডিস্ট্রিবিউশন টু ওনার্স, ক্যাশ ফ্লো, এই সমস্ত জিনিসগুলোই আমরা মূলত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে জানতে পারি। কোনো কনফিউশন আছে এটুকু পর্যন্ত? নো স্যার। স্যার দেয়ার টাইমিং বলতে টাইমিংটা কোনটা? স্যার লাস্টে যেটা লেখা আছে মানে ক্যাশ ফ্লোর তো যে সাইন ইন টাইমিং এন্ড পার্টিকুলার। সার্টিনিটি স্যার। হ্যাঁ, মানে কত সময়ের মধ্যে বা কতটুকু আচ্ছা এখানের মধ্যে কোনো সার্টিনিটি আছে, নিশ্চয়তা, হ্যাঁ, এটার ভিতরে ধরেন আমরা এমন তো করি না যে আমার বিজনেস, যেমন নিজের বিজনেস আমার 105% হতে পারে বা 4% হতে পারে বা 98% হতে পারে, এটি টাইমিংটা কতদিন লাগতে পারে এটা হতে, ওটাই আর কি মিন করছে। আচ্ছা ওকে, আমরা বললাম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কম্পোনেন্ট কয়টি, কে বলতে পারবেন স্যার? স্যার 6টি। কি কি? স্যার 5টি স্যার, সরি। স্টেটমেন্ট অফ স্টেটমেন্ট অফ ব্যালেন্স শিট, স্যার স্যার স্টেটমেন্ট অফ, আমরা এখানে যেটাকে ফাইন্যান্সিয়াল পজিশন বলি, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ পজিশন। প্রফিট অ্যান্ড লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তারপরে হচ্ছে স্যার ওনার্স ইকুইটি, চেঞ্জেস ইন ওনার্স ইকুইটি, এন্ড হচ্ছে কম্পারেটিভ নোটস টু স্যার, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কম্পারেটিভ। হুম, আচ্ছা আমি একটু সহজ করে দিই। আমরা তো 5টা বললাম, একটা হলো ব্যালেন্স শিট যেটা আমরা বলছিলাম, এটা এখন নতুন নাম হচ্ছে, নতুন না, এটা 18 সাল থেকে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, হ্যাঁ, যেটাকে আমরা ব্যালেন্স শিট নামে চিনি অনেকে, কেমন? কি নাম? স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন স্যার। তারপরে আমরা বললাম ইনকাম স্টেট, প্রফিট এন্ড প্রফিট লস অ্যান্ড লস স্টেটমেন্ট, এন্ড এখন বলি স্টেটমেন্ট আদার অফ, কম্প্রিহেনসিভ ইনকাম। হ্যাঁ, স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। তারপরে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইকুইটি ইন স্টেটমেন্ট, ইকুইটি আমরা এখন বলি স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ, and notes. and first number to notes and comprising a summary of accounting policy and other explanatory notes. তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট আমরা 5টা বলি: ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস, ক্যাশ ফ্লো, ইকুইটি অ্যান্ড নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। লেখার সময় নামগুলো এইভাবে আমরা মনে রাখবো, পরীক্ষা লিখলেও ঠিক আছে। জি স্যার। এখন একটা পয়েন্ট হচ্ছে যে রাসেল, আমরা ব্যালেন্স শিট তৈরি করি কতদিনের জন্য? স্যার নির্দিষ্ট ইয়ার মানে 1 বছরের জন্য। 1 বছর। ক্যাপ্টেন শোনা কই? আমরা ব্যালেন্স শিট কতদিনের জন্য তৈরি করি? 1 বছর না, নির্দিষ্ট পয়েন্টের জন্য, নির্দিষ্ট দিনের জন্য স্যার, পয়েন্ট অফ টাইম। তৈরি করা হয় স্যার। নির্দিষ্ট সময়। তো আমরা তৈরি করি নর্মালি পয়েন্ট অফ টাইম, এটা মাথায় রাখবেন, পয়েন্ট অফ টাইম, নট পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম। ব্যালেন্স শিট পয়েন্ট অফ টাইম, এই মুহূর্তে আমি যদি এই মুহূর্তে ব্যালেন্স শিট করি, এই মুহূর্তে আমার ব্যালেন্স শিটে আর্থিক অবস্থা কি। আমরা যদি 31শে ডিসেম্বর করি, তাহলে 31শে ডিসেম্বরে ওই পার্টিকুলার ডে, ওই পার্টিকুলার সময়ে আমাদের আর্থিক অবস্থাটা কি, সেটা আমরা জানতে পারি। আদার দেন স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, বাকি সবগুলো হচ্ছে পিরিয়ড অফ টাইম। অর্থাৎ পিরিয়ড বলতে কতদিন, যেটা যদি আমি 1 মাসের জন্য করি 1 মাস, 3 মাস করলে 3 মাস, 1 বছর করলে 1 বছর, 9 মাস করলে 9 মাস। আমি বুঝাতে পারছি কথাটা? জি স্যার। ব্যালেন্স শিট হয় পয়েন্ট অফ টাইম, সূচনা, হ্যাঁ, পয়েন্ট অফ টাইম। আর বাকি সবগুলো হচ্ছে পিরিয়ড অফ টাইম। যেমন ধরুন আমি প্রফিট এন্ড লস আমার জানুয়ারি মাস শেষ হলো, তাহলে আমি কত দিনের জন্য তৈরি করব? 31 দিন, মানে জানুয়ারি মাস পুরোটা। ইকুইটি করব জানুয়ারি মাস পুরোটা, ক্যাশ ফ্লো করব জানুয়ারি পুরোটা, কিন্তু যখন ব্যালেন্স শিট বলবো তখন কি বলবো? 31শে জানুয়ারি 2025, ওই সময়কার অবস্থাটা। এম আই ক্লিয়ার? ওকে ওকে, এইটা গেল আমাদের নর্মালি, আমরা যদি বলি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট পার্ট থেকে আমরা যেভাবে করি। স্যার একটা একটা কোশ্চেন করবো স্যার একটু। স্যার একটা বললেন পয়েন্ট অফ টাইম, আর একটা বললেন অন্য যেগুলো আছে সেগুলো কি করবো? পয়েন্ট অফ পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম। জি স্যার, ওকে। হ্যাঁ,
এই যে এইটা দেখে বুঝুন এট দ্য এন্ড। জি স্যার। হ্যাঁ, এটা এই যে ফর দ্য পিরিয়ড, এটা ফর দ্য পিরিয়ড, এটাও ফর দ্য পিরিয়ড। দেখা যাচ্ছে জি স্যার। সবগুলাই। ওকে, সো আমরা এটা তাহলে আমরা পিরিয়ড অফ টাইমের জন্য করে থাকি। আর নোটস এর মধ্যে তো ব্যালেন্স শিটেরও নোটস থাকে, প্রফিট এন্ড লস এর নোটস থাকে, সেই জন্য এখানে দুইটাই কাভারেজ হয়ে থাকে। কেমন? জি ওকে, এখন বলা হচ্ছে ধরেন কোনো কারণে an entity must also present statement of financial position as at the beginning of the earlier period. বিগিনিং অফ দ্য আর্লিয়ার পিরিয়ড বলতে কি বোঝায়? নর্মালি আমরা ব্যালেন্স শিট আমরা কয়টা পিরিয়ডে প্রেজেন্ট করি, কারো জানা আছে? সরি স্যার। আমরা যে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি, তখন জি আমরা ব্যালেন্স শিটটা কয়টা পিরিয়ডে আমরা প্রেজেন্ট করি? স্যার, দুইটা স্যার, মিনিমাম প্রিভিয়াস এবং কারেন্ট। এক্স্যাক্টলি। ধরেন আমার কথার কথা, আমার গত বছরের এবছর ইয়ার এন্ড হলো আমার 30শে জুন বা 31শে ডিসেম্বর। তাহলে 31শে ডিসেম্বর যখন আমি করলাম, তারপরে সাবসিকুয়েন্ট কি থাকবে আমাদের? জি হুম, তার কম্পারেটিভটা কি থাকবে? 31 ডিসেম্বর তো কারেন্ট পিরিয়ড, কম্পারেটিভটা কি থাকবে? ডিসেম্বর জানুয়ারি ইমিডিয়েট আগের জানুয়ারি রিপোর্টটা, ওটা স্যার ইমিডিয়েট আগের 31 ডিসেম্বর স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি একটু এক্সেলে দেখাই। আমরা পরে যখন অঙ্কগুলো শুরু করবো, কেমন, আমরা কিন্তু এক্সেলে করে যাব ইনশাল্লাহ। Don't worry. একটা মিনিট, আমি একটু একটা এক্সেল ওপেন করি। এক্সেলটা দেখা যাচ্ছে? জি স্যার। তো আমরা ধরেন এবিসি লিমিটেড, মনে রাখেন ক্যারিয়ারের কাজে লাগবে, কেমন? এবিসি লিমিটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন দেখা যাচ্ছে? জি স্যার। এটা যদি করি আমরা as at ডিসেম্বর 2025, তাহলে আমরা এখানে কি বলবো? এটা থাকবে এটা দু হাজার 2025। হ্যাঁ 31/12/2025, সরি আরেকটা থাকবে 31/12। 2024। 2024। এই এটা হলো আমার ব্যালেন্স শিট, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আয় থাকবে। হ্যাঁ, যখন আমরা এটাকে প্রফিট অ্যান্ড লস করব, সেম জিনিসটাই আমরা যদি করি, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস প্রফিট অর লস, এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। আমি সংক্ষেপে লিখলাম। জি স্যার। এটা কি লিখবো? ফর দ্য পিরিয়ড 1 জানুয়ারি, সরি হ্যাঁ, বা ওই ফর দ্য পিরিয়ড ফ্রম ওটা দিয়ে পারি। হ্যাঁ, সেটা যেটা বলছেন আপনি, ফ্রম জানুয়ারি টু, আমি সংক্ষেপে লিখে দিলাম জি স্যার। 31 ডিসেম্বর 2025। বুঝতে পারছি? জি স্যার। এটা এখানে কি লিখবো? বলছি স্যার 31/12/25 জানতু ডিসেম্বর, ডিসেম্বর 2025 জান টু ডিসেম্বর 24 এই, জি স্যার। ঠিক আছে? জি স্যার। এটা যদি আমরা ক্যাশ ফ্লো করি, কি লিখবো? চেঞ্জ ইন ইকুইটি। জি আমরা শুধু ক্লাস চেঞ্জ ঠিক করব। হ্যাঁ, আর কোনো চেঞ্জ নাই, পিরিয়ড কি থাকবে? সেম। সেম।
এক্সাক্ট। এটা যদি আমরা ক্যাশ ফ্লো করি ক্যাশ ফ্লো ফর দ্য পিরিয়ড। চেঞ্জ হবে না স্যার, না। তাহলে পার্থক্যটা শুধুমাত্র ব্যালেন্স শিটে। ব্যালেন্স ব্যালেন্স শিটের ক্ষেত্রে হচ্ছে আমরা এজ এট এর জন্য 31শে ডিসেম্বর ওই দিনে কি ছিল অবস্থা, আর বাকি সবগুলো এগুলো সবগুলো একরকম। ক্লিয়ার? জি স্যার। বাকিরা ওকে। ওকে, গ্রেট। সো আমরা ক্লাস অন টাইমে শেষ করব এবং সমস্ত জিনিস ক্লিয়ার করি, কেমন? যদি কোনো আমাদের ইয়ে লাগে আমরা সেটা করে নিব ডন্ডনে। আচ্ছা, এখন ধরেন যদি আমরা এটা 3 মাসের জন্য করি, অক্টোবর টু ডিসেম্বর, তখন কি হবে? তাহলে স্যার 3 মাস করে হবে। এইখানে সব হবে 3 মাস 3 মাস, অক্টোবর টু ডিসেম্বর। বাকি সব যদি 31 ডিসেম্বর ইয়ার এন্ড হয় তাহলে তো এটাই থাকবে, জি এখানে স্যার। 31 ডিসেম্বর থাকবে, এখানে সব থাকবে 3 মাস করে। কারেন্ট পিরিয়ড যদি 3 মাস থাকে, কম্পারেটিভ কতদিন থাকবে? তিন 3 মাস স্যার। 3 মাসে থাকবে। 3 মাস যদি না থাকে, কম্পারিজন কি হবে? না স্যার। এক জায়গায় 1 বছর, এক জায়গায় 3 মাস, দুইটার মধ্যে কম্পেয়ার করলে কি হবে? না স্যার। না। আচ্ছা, এখন বলা হচ্ছে ধরেন কোনো কারণে যদি একটা ভুল ধরা পড়ে, আমার 2021 সালে একটা ভুল ধরা পড়লো। কত সালে? 21 সাল। 21 সাল। 21 সালের ভুল এখন এসে ধরা পড়লো 25 সালে এসে। এই ক্ষেত্রে আমরা কি করব? 21-এর ভুলটা 25-এ এসে ধরা পড়লো, এখন কি করব বলেন তো? এখন সমাধান হচ্ছে আমরা এটাকে কি করব? 3 কলাম ব্যালেন্স শিট করব। কি বলা হয়? 3 কলাম ব্যালেন্স শিট। 3 কলাম ব্যালেন্স শিট করবো আমরা। 3 কলাম ব্যালেন্স শিট মানে কি? ভুল তো ছিল 21 সালে, তাহলে কি করব? ওই ওখানে একটা শব্দ ছিল, বিগিনিং অফ দ্য আর্লিয়ার পিরিয়ড। বিগিনিং অফ দ্য আর্লিয়ার পিরিয়ড। আমার তো এটা হলো কারেন্ট পিরিয়ড, দেখা যাচ্ছে তো? জি স্যার। এটা কি আমাদের? এটা 31 ডিসেম্বর 25। কারেন্ট পিরিয়ড স্যার এটা। তাহলে আর্লিয়ার পিরিয়ড কোনটা? স্যার যে 31/12/24। 24 আর্লিয়ার পিরিয়ড। আর যদি বিগিনিং অফ দ্য আর্লিয়ার পিরিয়ড, তাহলে কোনটা হবে? তাহলে স্যার ওই যে 19-এর এই 21-এ যেটা বললেন। 21 হবে না? কোনটা খেয়াল করেন, বিগিনিং অফ দ্য আর্লিয়ার পিরিয়ড। আর্লিয়ার পিরিয়ড কোনটা? জানুয়ারি 24। 1 জানুয়ারি 25 স্যার। হ্যাঁ, আর্লিয়ার মানে তো স্যার 24-এরটা না, 24শে জানুয়ারি হবে। এক্স্যাক্টলি। 24শে জানুয়ারি মানে কি? 1 জানুয়ারি। ও আচ্ছা। বুঝতে পারছি কথাটা? জি স্যার। হুম। হ্যাঁ, এই জি আমাদেরকে করতে হবে 3 কলাম ব্যালেন্স শিট। এই 3 কলাম ব্যালেন্স শিট করতে বলতেছে, সুন্দর করে আমাদেরকে এই মেসেজটা দিচ্ছিল যে যদি এরকম কোনো ভুল আগে ধরা পড়ে, 20 সাল, 25 সাল, সরি 18 সাল, 19 সাল, 15 সালের, সেক্ষেত্রে আর 15 পর্যন্ত করতে আমরা অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমাদেরকে 3 কলাম ব্যালেন্স শিট করতে বলছে এইভাবে। স্যার এই 21-এর ভুলটা কি 23-এ অ্যাডজাস্ট করে দেব? এক্স্যাক্টলি 21, 22, 23 এগুলো করে আর দেখাইতে হবে না আমাদেরকে। আচ্ছা। ডেফিনেটলি আমরা তো অ্যাডজাস্ট করে করে এখানে এসে করে ফেলবো। ধরেন পিএনএল এর ভুল হলো, পিএনএল এর ভুল হলে কোথায় থেকে কারেকশন হবে? রিটেন আর্নিংস এর সাথে। হুম। অ্যাসেট লাইবিলিটি তো অ্যাসেট লাইবিলিটি, আলটিমেটলি তো ব্যালেন্স শিট, মানে প্রফিট এন্ড লসের ফিগারটা কোথায় চলে আসতেছে? ব্যালেন্স শিটে স্যার ব্যালেন্স শিটে। ওই যে প্রফিট এন্ড লসের নেট ফিগার হয়ে রিটেন আর্নিংস এ। চলে আসবে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার, এখানে যদি স্যার 2021 সালে তো একটা কম্পোনেন্টসে ভুল ছিল, সেক্ষেত্রে 2023 সালে আমি কি শুধু ওই কম্পোনেন্টসটা এখানে দেখাবো, নাকি সবগুলা আইটেমই এখানে দেখাইতে হবে 2023 সালে 31/12-তে? শুধু যে কারেকশনটা, শুধু কারেকশনটা নিব, বাকিগুলো তো কেন আসবে আর? ঠিক আছে, বুঝতে পারছি। বাকিগুলো তো আমার এই ব্যালেন্স শিটের মধ্যে আছে। ব্যালেন্স শিট, আচ্ছা এটা বলা হয় না, ব্যালেন্স শিট ফিগার কি হয়? ক্যারি ফরওয়ার্ড হয়, অলওয়েজ কি হয়? ক্যারি ক্যারি ফরওয়ার্ড। ফরওয়ার্ড। ব্যালেন্স শিট ফিগার অলওয়েজ কি হয়? ক্যারি ফরওয়ার্ড। তার মানে কি, এই বছরের যেটা ক্লোজিং, পরবর্তী বছরে কি সেটা ওপেনিং। ব্যালেন্স শিট আইটেমে যা আইটেম আছে সবগুলাই
এবছর যেটা ক্লোজিং পরবর্তী বছরে সেটা ওপেনিং, ওপেনিং আর বাকি এগুলা এখানে শেষ স্যার। শেষ। এটা তো পারফরমেন্স দেখায়। পারফরমেন্স কি একই পারফরমেন্স কি দুইবার দেখাতে পারবো? না স্যার, না, এক বছরটা হ্যাঁ, এক বছর দেখাতে হবে। মানে আমরা আমরা জাস্ট লজিক্যালি যদি বলি, আমি একটা কাজ ভালো করছি আরো 2 বছর আগে, আজকে কি আবার বলবো যে কাজটাই আমি ভালো করছি আবার? এটা তো বলার জন্য বলা, কিন্তু এই বছর তো পারফরমেন্স না। সেটাই। গুড। সো ব্যালেন্স শিট হচ্ছে ক্যারি ফরওয়ার্ড হয়, হ্যাঁ। হুম, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এটা তো আমি নোটস এর মধ্যে বলে দিব কি ভুলটা ছিল। 3 কলাম করলে এখানেও দেখা যাবে আমার অ্যাসেট লাইব্রেরি কোথায় গিয়ে চেঞ্জ আসতেছে, কেমন? আমি একটা নোটের মধ্যে বলে দিব আমার এই ভুলটা ওই সময় ছিল, আমরা ধরতে পারিনি, এখন ধরতে পারছি, এবং এটার ইম্প্যাক্টটা হচ্ছে এই, এটার কারণে আমাদের এই চেঞ্জ আসছে। দ্যাটস এনাফ। ক্লিয়ার? জি স্যার। তার মানে মানুষ ভুল করলেও আর পাওয়া যায় না, অ্যাকাউন্টিং এর সুযোগ আছে। তাই বলে কি ভুল করা যাবে? না স্যার। না, ভুল তো স্যার করা যাবে না, ভুল তো হয়ে যাবে আসলে। হ্যাঁ। ভুল তো কেউ স্যার করবে না, ভুল তো হয়ে যাবে। ওকে, এখানে আমাদের এখন কি প্রেজেন্টেশনে দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, গুড। সো আমাদের এখানে এই যে এটা ছিল, এগুলা এই যে বিগিনিং অফ দা আর্লিয়ার পিরিয়ড, এটাকে এতক্ষণ ধরে বুঝালাম আমি। ক্লিয়ার তো সবাই? জি রুল অফ অ্যাকাউন্টিং এগুলো আমরা জানি অলমোস্ট। আমরা রেগুলেশন অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং রেগুলেশন গুলো কি কি? যদি কোনো কোম্পানি হয় অবশ্যই তাকে কোম্পানি আইন ফলো করতে হবে। যদি কোনো পাবলিক লিস্টেড কোম্পানি হয় তাহলে বিসিএক এর যে গাইডলাইন আছে সেটা ফলো করতে হবে। কোনো ব্যাংক কোম্পানি হলে কি করতে হবে? ব্যাংক কোম্পানি অ্যাক্ট দেখতে হবে স্যার। ফলো করতে হবে। এর সাথে সাথে আমরা যে ভ্যালুয়েশন করি, ভ্যালুয়েশন থাকবে অ্যাকাউন্টিং ক্ষেত্রে আইএস আইএফআরএস গুলোকে, আমরা তো এক বাক্যে আইএফআরএস বলি, আইএফআরএস গুলোকে ফলো করতে হবে। স্টেট কোম্পানির লিস্টিং রুলস গুলোকে ফলো করতে হবে। অর্থাৎ রেগুলেশন অফ অ্যাকাউন্টিং মানে কি, যে আমরা যেই যে নিয়ম কানুন বা আইন কানুন গুলো নিয়ে অ্যাকাউন্টিংটাকে আমরা পাবলিশ করি বা প্রিপেয়ার করে থাকি, কেমন? জি স্যার। ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ কি, আমরা এগুলো একটু পড়বো পরে। এটা একটু দেখাই, ডিপার্চার ফ্রম আইএস, এটা কি কারো আইডিয়া আছে? না স্যার। আচ্ছা, আমরা তো জানি যে একটা কোম্পানি, ধরেন কথার কথা আমাদের, আমাদের ফুটওয়্যার কোম্পানির জন্য কথার কথা বললাম 30টা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা যদি 29টা ফলো করি, একটা ফলো না করি, আমরা কি বলতে পারবো আইএফআরএস কমপ্লায়েন্ট কোম্পানি? নো স্যার। না। অর্থাৎ আপনি 30টা মানে 30টাই কমপ্লাই করতে হবে, একটা কম করলেও আমরা আইএফআরএস কমপ্লায়েন্ট কোম্পানি হিসেবে বলতে পারবো না। ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন হচ্ছে যে আমাদের এরকম কোনো সুযোগ আছে কিনা, ধরেন এক কথার কথা, কোনো একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করলে আমার ইনফরমেশনটা ভুল তথ্য প্রেজেন্ট করা হবে। ধরেন আইফআরএস এর একটা গাইডলাইন দেওয়া আছে যে তুমি, কথার কথা জাস্ট বোঝানোর স্বার্থে বলতেছি, যে তুমি ধরেন আপনি গুলশান 2 যাইতে হলে তোমাকে মহাখালী ঘুরে যেতে হবে, আইফআরএস বললো এটা। জাস্ট এমনি বলার জন্য। তারপরে কিন্তু এটা কি লজিক্যাল? আমি দেখতেছি যে আমি সোজা চলে যেতে, গুলশান 1 থেকে 2 আমার জন্য খুব ইজি, টাইম সেভ হয়, সময় কম লাগবে, আমার ফুয়েল কস্ট কম হবে, সবকিছু মিলে আমার জন্য এফিসিয়েন্ট। তার মানে এবং ওইটা ছাড়া কোনো অপশন নাই ও বলতেছে এরকম। অর্থাৎ জাস্ট জিনিসটা হচ্ছে এরকম, জাস্ট মনে রাখার জন্য এটা বললাম, যে যদি কোনো এমন সিচুয়েশন তৈরি হয়, যদি, ইফ, শব্দটা হচ্ছে কি, ইফ, যদি এমন সিচুয়েশন হয় যে আইএফআরএস কমপ্লাই করার কারণে আমাদের প্রেজেন্টেশনটা ভুল হচ্ছে, কোনো একটা পার্টিকুলার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমপ্লাই করার কারণে আমাদের প্রেজেন্টেশনটা মিসরিপ্রেজেন্টেশন হচ্ছে, অর্থাৎ ওই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ধরেন আমার কথার কথা 30টা বললাম, এর মধ্যে একটা যেটা আমি ফলো করলে আমার তথ্যটা ভুল প্রেজেন্টেশন হচ্ছে, এরকম যদি কোনো ক্ষেত্র হয়, সেই ক্ষেত্রে আমরা আইএফআর ওই পার্টিকুলার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটাকে ফলো না করলেও হবে। আমি বুঝতে পারছি কথাটা? জি স্যার। জি স্যার। আমরা যেরকম ধরেন কথার কথা, আমরা
এই যে রোজা থাকতেছি, হ্যাঁ, যারা মুসলিম আছি, আমরা রোজার অনেকগুলো নিয়ম কানুন, রোজা ভাঙ্গারও তো অনেক নিয়ম কানুন আছে, মানে কোন কোন কারণে আপনি অসুস্থ হলে বা কি হলে আপনি রোজা না থাকলেও হবে, সেটা কিন্তু কিছু গাইডলাইন্স আছে, আছে না? জি স্যার। হ্যাঁ, তার মানে ওই গাইডলাইন্স ফলো করে যদি আমি রোজা নাও থাকি, সেটাও হয়তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন যদি আমরা ধর্মীয় বিধান অনুযায়ী বলি। তার মানে ডিপারচার হচ্ছে সেটা যেটার কারণে যদি আমার প্রেজেন্টেশনটা ভুল প্রেজেন্টেশন হয়, যদি ফলো করে ওই পার্টিকুলার স্ট্যান্ডার্ড, বাট এটা রেয়ার সার্কামস্টেন্সেস, এটা টোটালি নাই বললে চলে, কারণ এগুলো তো অনেক রিসার্চের ফল। কেমন, যদি কোনো বিজনেস প্যাটার্ন এমন চেঞ্জ আসলো যেটার কারণে আসলে ওই স্ট্যান্ডার্ড ফলো করলে ভুল হবে, সেই ক্ষেত্রে বলছে ওই পার্টিকুলার স্ট্যান্ডার্ডটাকে আমাদেরকে ফলো না করলে হবে। তবে তবে চৈতি বিশ্বাস আমাদের কিছু বলতেছে নাকি? না স্যার, এই যে ডিপার্চারের কথা যেটা স্যার বললেন, এটা কি বাংলাদেশে এরকম প্রেসিডেন্স আছে আসলে এরকম ডিপার্চার বা ডেভিয়েশন ছিল ইয়ার আমার থেকে? জানা মতে আমি পাইনি এরকম কিছু, বাট একটা অপশন তো থাকবে, বুঝেন না, যেহেতু এরকম যদি ঘটে। এটাই। সেক্ষেত্রে তো মনে হয় আপনার আমাকে নোটস নামটা দেন, এটাকে ইয়ে, আপনার নাম কি জানি? মোয়াল্লেম স্যার, মোয়াল্লেম। মোয়াল্লেম। মোয়াল্লেমের নাম দেখতেছি না, না মোয়াল্লেম ভালো লেগে করতেছে। মোয়াল্লেম, ধরেন এরকম রেয়ার কেস যেটা বললাম, আর অবশ্যই অবশ্যই তো অপশন থাকতে হবে না, যদি ঘটলো, স্যার, তাহলে কি আমার নোটসে উল্লেখ করে দিবে এটা স্যার? যদি ঘটে। এখন আসতেছে, গুড, এই যে পয়েন্ট আসতেছে, ধরেন কথার কথা এরকম একটা পাওয়া গেল, সেক্ষেত্রে কি করতে হবে, এটাই তো জি স্যার। করতে হবে। ম্যানেজমেন্ট কনফার্মেশন দ্যাট দ্য ফাইন্যান্সিয়াল ফেয়ারলি প্রেজেন্ট বাই দ্য এন্টিটি ফাইন্যান্সিয়াল পজিশন পারফরমেন্স এন্ড ক্যাশ ফ্লো, অর্থাৎ ওইটা ফলো না করার ফলে আমাদের প্রেজেন্টেশনটা ফেয়ারলি হচ্ছে, এটা আমাদেরকে ডিক্লারেশন দিতে হবে। আচ্ছা। ফার্স্ট ওয়ান। আচ্ছা, সেকেন্ড কি? সেকেন্ড বলছে statement that all IS have been complied with except in respect of departure, অর্থাৎ ওই যেটা আমরা ফলো করিনি এটা ছাড়া বাকি সবগুলোকে আমরা ফলো করেছি, এটা বলতে হবে। থার্ড, ডিটেলস অফ দ্য নেচার অফ দ্য ডিপারচার, কেন হলো, হ্যাঁ, এটা কি মিসলিডিং হচ্ছে, হওয়ার পরে এটা ফলো করলে কি হতো, না করলে কি হতো, এই যে ফার্স্ট ফাইনালি যেটা বলছে ফাইন্যান্সিয়াল ইফেক্ট অফ দ্য ডিপারচার, এই ডিপারচারের ফলে আমার ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্টটা কি কি হলো, এটা আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে স্যার এখানে ওরা ওদের অবস্থানটা ক্লিয়ার করলো, এটাকে ভ্যালিডেট করতে হবে না কোনো অথরিটি দিয়ে, বা যে না ঠিক আছে অডিটর তাহলে অডিটর ভালো। করবে, ডেফিনেটলি ডেফিনেটলি, ওকে বললে হয়ে যাচ্ছে নাকি? আমরা কি করবো, আমরা যখন অডিট করব তখন এগুলো দেখবো আমরা আসলে এটা ট্রু কিনা, সে যেটা বলছে এটা ফলো করলে আইএফআরএস ফলো করলে হবে না, বাট এটা তো আমরা অডিটরাই তো সেটা জাজমেন্ট করে দিবি। ঠিক। স্যার ধরেন আপনারাও ট্রু পাইলেন, হ্যাঁ, মানে উনি যেটা বের করছে আপনারাও এটা ট্রু মতামত দিলেন, তাইলে ওকে। তাহলে আমরা প্রেজেন্টেশন দিব এবং সবকিছু ক্লিন রিপোর্ট থাকবে, ভালো রিপোর্ট। সব যদি সত্য থাকে তাহলে তো সমস্যা কোথায় আমাদের? ঠিক আছে। Exactly. জি স্যার। ওকে, আইফা কোড অফ ইথিক্স, আমরা এটা অনেকে জানি। আইফা, আমাদের কিছু আইফা কোড অফ ইথিক্স ফলো করতে হয়, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট। কেমন, আমরা তো এটার মেম্বার, আইসিবি এটার কি মেম্বার। মেম্বার, আইফাকের মেম্বার। প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, এটা নট অনলি যে আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা আর্টিকেল স্টুডেন্ট আপনারা আছে তাদের জন্য এটা ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি তাদের জন্য, শুধু কি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের জন্য নো স্যার। না, মানে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাজ ওয়েল এজ আর্টিকেল স্টুডেন্ট, সবার জন্য এটা ম্যান্ডেটরি। সেক্ষেত্রে কি কি লাগবে? আইফ্যাক কোড অফ ইথিক্স আমাদের 5টা ইথিক্স এর কথা বলে আছে। এই ইথিক্স গুলো কিন্তু নট অনলি আইফ্যাক এর জন্য, আমাদের জন্য মানে দৈনন্দিন জীবনে ইম্পর্টেন্ট। ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, কনফিডেন্সিয়ালিটি এন্ড প্রফেশনাল বিহেভিয়ার। ইন্টিগ্রিটি মানে কি? মানে হচ্ছে স্যার সবসময় সঠিক থাকতে হবে, অনেস্ট থাকতে হবে আর কি। আমার অনেস্ট সুযোগ থাকতে হবে। আছে, হ্যাঁ, আমার রাইট, সুযোগ থাকলেই যে আমি বাইপাস করব বিষয়টা তা না। রাইট, রাইট, থ্যাংক ইউ মল্লিক। অবজেক্টিভিটি কি? স্যার, ওই যে বায়াস থাকতে পারবে না স্যার, কারো দ্বারা ইফেক্ট হতে পারবে না কোনোভাবে, ইনডিরেক্টলি বা ডিরেক্টলি বা পজিটিভলি নেগেটিভলি কোনোভাবে ইয়ে হতে পারবে না স্যার। বায়াস হওয়া যাবে কেউ না। থ্রেট ভেরি গুড, করলো অথবা কেউ কোনো ভেরি লোক গুড, দেখালো, এটাতে স্যার বায়াস হওয়া যাবে না স্যার। ভেরি গুড। প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, স্যার স্কিল প্রফেশনাল সেট থাকতে হবে স্যার।
হ্যাঁ মানে স্যার স্কেপ মানে ডক্টর বা ইঞ্জিনিয়াররা যেমন স্যার ওরা কি করে ওদের ইয়েতে প্রতিনিয়ত ওদের চেঞ্জ বিভিন্ন নতুন নতুন ইয়ে আসে, ওরা স্যার হচ্ছে যেটা করে সেটা হচ্ছে প্রতিনিয়ত আপডেট রাখে স্যার। এরকম একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের কাজ হচ্ছে কি স্যার প্রতিনিয়ত বিভিন্ন আইএস আইএফআরএস যে আপডেট আসতেছে, নতুন যেগুলো অ্যাডাপশন হচ্ছে এগুলো স্যার আপডেট রাখা নিজেকে। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরেন আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট এখন কত সালের? 23 সাল স্যার। 2023 সাল, যেটা অর্ডিন্যান্স ছিল 1984 সালের, এটাকে বেনিশ করে 2023 সালে অ্যাক্ট আসছে। এখন ধরেন আমি পুরো একটা মুখস্থ করে ফেললাম, হ্যাঁ, আর কিছু ফলো করলাম না, এই যে প্রতি বছরের ফাইন্যান্স অ্যাক্টে যে চেঞ্জটা আসে আমি এটাকে ফলো করলাম না, তাহলে কি আমি বলতে পারবো আমি প্রফেশনালি কম্পিটেন্স? নো স্যার। না স্যার। তার মানে অ্যাক্ট মুখস্থ থাকলে হবে না, এরপরে যে বাজেটের সময় যে ফাইন্যান্স অ্যাক্ট পাস হয় সেটা আমাদেরকে মাথায় নিতে হবে। এজ ওয়েল এজ বাজেটের পরেও যখন কোনো বিভিন্ন সময় কোনো চেঞ্জ আসে সেটা কি নামে আসে? এসআরও। SRO। ভেরি গুড। SRO মানে স্টেটরি রেগুলেটরি অর্ডার। এরকম কোনো যদি SRO আসে তাহলে SROর মাধ্যমে যে চেঞ্জগুলো আসে তাহলে সেখানেও আমাদেরকে আপ টু ডেট থাকতে হবে। তাহলে প্রফেশনাল কম্পিটেন্সি অ্যান্ড ডিওপিআর এই দুটোই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যারা? স্যার ওকে। আরেকটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, ডেফিনেটলি এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ইসলামও বলে জি স্যার। গোপনীয়তা বজায় রাখা, প্রতিষ্ঠানে কোনো কিছু সবার সাথে শেয়ার করা যাবে না, কেমন অনেক ইনফরমেশন থাকে বেসড অন পজিশন বা ইয়েতে, এবং স্যার সেটাকে নিজের জন্য মেনটেন তো এটা করতে করা হবে। যাবে না স্যার। আমি এটা রাইট, করলাম। রাইট। আর একটা হচ্ছে প্রফেশনাল বিহেভিয়ার, এটা কি? স্যার প্রফেশনাল বিহেভিয়ার মানে হচ্ছে কারোর সাথে মারামারি করা যাবে না, সোজা কথা যেটা, মানে শুড কমপ্লাই দ্য relevant laws and regulation and should avoid any action that discredit the profession। তো যেই কাজটা করলে প্রফেশনের জন্য ডিসক্রেডিট হবে এই ধরনের কাজ বা এই ধরনের বিহেভিয়ার আমরা করা যাবে না, সোজা কথা। বুঝতে পারছি কথাটা? ওকে স্যার। এই জিনিসটা আমাদের প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে পাবেন, কোড অফ ইথিক্স, রিস্ক গুলা। তাহলে এই পয়েন্ট গুলো ক্লিয়ার? কারো জি কোনো স্যার। কনফিউশন? বাকিদের? রাসেল, মোয়াল্লেম, স্যার হ্যাঁ ওকে সূচনা, স্যার। ওরা তো বুঝতে ঠিক আছে। পারলাম। বাকিদের বাকিদের ওকে। লিঙ্কন আছেন? না, লিঙ্কন, আলামিন। জি স্যার আছি। ওকে, গুড। ফিডব্যাক দিয়েন, কথাবার্তা বুঝতে হবে যারা আছেন, নাহলে তো মনে হবে আমরা নিজেরাই খালি বলতেছি, কেমন? আচ্ছা, এইটা আমাদের যেহেতু MCQ, এই সাবজেক্টটা থেকে অনেকগুলো বিষয় আসে, কেমন? কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। আমাদের ক্লাস শেষ কয়টায় আজকে? স্যার ক্লাস শেষ কয়টায়? 5:15-তে। ও গুড। তাহলে yes, আমি তো হচ্ছে ইয়েতে লিখি। ওকে, কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। ফাইন্যান্সিয়াল কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? ফান্ডামেন্টাল, কিছু ফান্ডামেন্টাল কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স, আরেকটা বলে আমরা এনহ্যান্সিং কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স। ফান্ডামেন্টাল কি কি? দুইটা জিনিস থাকতে হবে, রেলিভেন্স, ফেথফুল রিপ্রেজেন্টেশন। প্রাসঙ্গিক হতে হবে। রেলিভেন্স মানে কি? প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক। মেকিং এ ডিসিশন মেড বাই ইউজার। প্রাসঙ্গিক হতে হবে কিসের? প্রিডিক্টিভ ভ্যালু। এই যে আমরা বললাম, এই যে প্রিডিক্টিভ ভ্যালু মানে যেই তথ্যগুলো দেওয়া থাকবে সেটা যাতে ফিউচার আউটকামটা প্রিডিক্ট করা যায়, মানে বোঝা যায় তথ্য দেখে, এই ধরনের থাকতে হবে তথ্যগুলা। কনফর্মিটি ভ্যালু মানে প্রোভাইড ফিডব্যাক ফর প্রিভিয়াস ইভ্যালুয়েশন, অর্থাৎ এটা হচ্ছে যেমন প্রথমটা যেটা বললাম প্রিডিক্টিভ ভ্যালু মানে ফিউচার আউটকাম, এটা হচ্ছে অতীতের কথা, প্রিভিয়াস ইভ্যালুয়েশন, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা দেখে আমরা যাতে ফিউচার, অতীত এবং ভবিষ্যৎ এই দুটার আউটকাম গুলো আমরা প্রিডিক্ট করতে পারি বা কনফার্ম করতে পারি, এই ধরনের যদি তথ্যগুলো ওইভাবে রিপ্রেজেন্ট থাকে তাহলে এটা আমরা কোয়ালিটেটিভ, মানে ওয়ান অফ দ্য কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন হচ্ছে প্রিডিক্টেবল ভ্যালু অ্যান্ড কনফার্মেটিভ ভ্যালু, অর্থাৎ তখন আমরা এটাকে রিলেভেন্ট তথ্য হিসেবে কাউন্ট করব। বুঝতে পারছি কথাটা? জি স্যার। ওকে। দেন হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন। আমরা কখন বলি ফেথফুল রিপ্রেজেন্টেশন? যদি তথ্যগুলো কি থাকে, মনে রাখবেন, কমপ্লিট, আধা না, আমি এখান থেকে শেষ স্টপ করলাম, এখান থেকে কি মানে শেষ হয় নাই, তার মানে শেষ করতে হয় বাসায় যাব, নাহলে কোথায় ইনভাইটেশনে যাব,
এটা বলতে হবে, পুরো সেন্টেন্স শেষ করতে হবে। ইনকমপ্লিট যদি তথ্য থাকে তাহলে সেখান থেকে আমরা ফেথফুল রিপ্রেজেন্টেশন বলতে পারবো না। নিউট্রাল, যেটা আমরা আগেও বলেছিলাম, বায়াস হওয়া যাবে না। ফ্রি ফ্রম এরর, ইট ডাজ নট মিন দ্য ইনফরমেশন ইজ পারফেক্টলি অ্যাকুরেট ইন অল রেসপেক্ট। কোনো ফ্রি ফ্রম এরর মানে, হ্যাঁ, মানে সে কোনো একদম ফলস 100% ইয়া না। ইনফরমেশন বা হ্যাঁ, ইনফরমেশন গ্যাপ থাকতে পারবে না। রাইট। ফ্রি ফ্রম এরর ডাজ নট মিন, মানে এটা আবার এমন না, তার মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমাদেরকে যে গাইডলাইন দিচ্ছে ওই গাইডলাইনের মধ্যে আমাদেরকে থাকতে হবে, জি তখন স্যার। আমরা বলবো এটা ফেইথফুল রিপ্রেজেন্টেশন। যেমন আমরা অ্যাসেটকে দুটো মেথডে করতে পারি, একটা বলি আমরা কস্ট ভ্যালু মেথড, আরেকটা কি বলি, কোনো আইডিয়া? মার্কেট ভ্যালু। রিভ্যালুয়েশন মেথড আমরা বলি অনেক সময়, মার্কেট কেমন? ভ্যালু। মার্কেট ভ্যালু মেথড। ধরেন কথার কথা, আপনার একটা জমি আছে, 10 বছর আগে কিনছেন আপনি 5 লাখ টাকা দিয়ে, এখন কত বেটার দাম? স্যার এখন বেড়ে হয়তো যাবে। 8 লাখ হবে বা 10 লাখ হ্যাঁ, হবে। আরে কি কয়, 10 বছর আগে 5 লাখ টাকাতে কিনছি, এখন বলে 8 লাখ টাকা হবে। স্যার স্যার বাজেট জমি কোথায় কেনা হয়েছে এটা একটা বিষয় স্যার। ঠিক আছে, ওকে, ধরে নিচ্ছি মিনিমাম তো 2 গুণ তো হবে, এটা তো বলতে পারেন। 10 লাখ টাকা তো হবে যেখানে হ্যাঁ, কিনেন। কারণ এটা এমন একটা অ্যাসেট যেটা অলওয়েজ ডিমান্ড বাড়বে আর সাপ্লাই কমবে। হ্যাঁ, একসময় হাহাকারও শুরু হবে। ইজ ইট ট্রু? সো যেটা আমরা বললাম, ধরেন এই যে 10 লাখ টাকা এবং 5 লাখ টাকা কস্ট ভ্যালু, কেউ যদি কস্ট ভ্যালুতে পড়ে তাহলে সে কত টাকা দেখাবে ল্যান্ডের ভ্যালু? 5 লাখ স্যার। কেউ যদি রিভ্যালুয়েশন মেথডে করে তাই সে কত 10 দেখাবে? লাখ স্যার। তাহলে কোনটা সঠিক? দুইটাই সঠিক স্যার। এক্স্যাক্টলি, এটাই বলতে চাচ্ছিলাম, দুটো মেথডই সঠিক। এখন আমরা কোন মেথড ফলো করেছি এটা আমরা বলে দিব নোটস এর মধ্যে, যে আমরা কস্ট ভ্যালু মেথড ফলো করেছি অথবা রিভ্যালুয়েশন মেথড। ক্লিয়ার? জি স্যার। স্যার এখানে একটু আমার একটু কথা আছে স্যার। সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ, স্যার আপনি যেটা বললেন, যেটা 5 বছর আগে 5 লাখ টাকা ছিল সেটা 5 বছর পর বা আজকের দিনে সেটা 10 লাখ। তো আমরা কস্ট ভ্যালু মেথডে অ্যাপ্লাই করি অথবা না করি, কিন্তু এটা তো জাস্টিফায়াবল একটা জিনিস হচ্ছে না, যেটাকে আমি এটা আসলে কস্ট ভ্যালুতে করি। তো এটা রিপ্রেজেন্টেশনের যে কথাটা স্যার আপনি বললেন, সেটা এটা কি আসলে ফেথফুল রিপ্রেজেন্টেশন হচ্ছে আমি যে এই ক্ষেত্রে কস্ট ভ্যালু মেথড অ্যাপ্লাই করি? হ্যাঁ, যেটা আপনি বলছেন অ্যাকুরেটলি রাইট, যে আমরা রিভ্যালুয়েশন মেথডটা করে ফেললে পেয়ার ভ্যালুতে চলে আসে, এটা গুড। বাট আইএস সেটা আপনাকে অ্যালাউ করছে আর কি, যে আপনি চাইলে অনেকগুলো মেথড, অনেকগুলো জিনিস আছে, হয়তো আপনি ল্যান্ডটাকে ওইভাবে চিন্তা করছেন, আবার অনেকগুলো তো অ্যাসেট আছে আবার রিটো হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। এরকমও ঘটে। সো দুইটা মেথড আপনাকে অ্যালাউ করছে। সো এই জন্য ইনভেস্টর, ওই যে আমি অনেক সময় বিভিন্ন টক শো গুলোতে যখন যাই, আমি মাঝে মাঝে টিভিতে যাই, তখন আমরা এই মেথডগুলো আসে, আসলে একজন শেয়ার প্রাইস কি হওয়া উচিত, তখন আমরা বলি যে ডেফিনেটলি এনএভিটা, নেট অ্যাসেট ভ্যালু তো ঠিক আছে, বাট সে কোন ভ্যালুতে ভ্যালুয়েশন করলো, যেটা আপনি রাইটলি বললেন মোহাল্লেন, যে কস্ট ভ্যালুতে করলো কিন্তু অ্যাসেটের দাম তো 10 লাখ টাকা। তাহলে একজন ইনভেস্টর তখন ওই অ্যানালাইসিস করে হয়তো সে ভবিষ্যৎ ধরে নিতে পারলো যেটা দামটা বাড়বে। ঠিক আছে, ওরকম ভাবে আর কি। ওকে, তাহলে স্যার এনহ্যান্সিং কোয়ালিটি। এই হুম, মানে বলেন। তাহলে ওই স্ট্যান্ডার্ডের এটা একটা কি স্যার সীমাবদ্ধতা কিনা, না, যে স্ট্যান্ডার্ডের স্ট্যান্ডার্ড সীমাবদ্ধতা না। আপনি স্ট্যান্ডার্ড তো দুইটাকে আপনাকে অ্যালাউ করছে, আপনাকে বলে নাই যে আচ্ছা আচ্ছা। কারণ রিভ্যালুয়েশন মেথডও আপনি সবসময় প্রত্যেকটা করতে পারবেন, এটাও তো টাফ। হ্যাঁ, আর এক্স্যাক্টলি। কেউ একবার রিভ্যালুয়েশন করলে তাকে 3 বছর পর পর করতে হয়, এবং এটার একটা ইয়া থাকে। আর কস্ট মেথড থাকলে তখন সে লিখে দেয় কস্ট মেথডে, এবং ওই অ্যাকুইজিশন ডেটটা কবে, এগুলো যদি থাকে তখন আপনি একটা হয়তো ডিসিশন নিতে পারেন। মানে আপনাকে অপশন দিছে আর কি দুইটাই। ওকে। আপনি যদি বলেন যে স্যার আমি মোর ফেথফুল রিপ্রেজেন্টেশন, আমি রিভ্যালুয়েশন মেথড করবো, মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, ওকে স্যার। ওকে। দেন হচ্ছে এনহ্যান্সিং কোয়ালিটির কাজটা, এনহ্যান্সিং কোয়ালিটির কাজটা কি কি আছে, সেটা হচ্ছে কম্পারেবিলিটি, ভেরিফাইবিলিটি, টাইমলিনেস, আন্ডারস্ট্যান্ডেবিলিটি। কম্পারেবিলিটি, ভেরিফাইবিলিটি, টাইমলিনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবিলিটি, অর্থাৎ আপনাকে অবশ্যই ইনফরমেশন কি হতে হবে, কম্পারেবল হতে হবে। হ্যাঁ, unable to identify similarities in and different among item, সিমিলারিটিস বা ডিফারেন্ট কি আছে সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। ভেরিফাইবিলিটি, একটার সাথে ম্যানেজমেন্ট ক্যান চেক ইট বাই এক্সামিনেশন, ইন্সপেকশন এন্ড কম্পারিজন, এটার মাধ্যমে আমরা যাতে ভেরিফাই করতে পারি। কেমন? টাইমলিনেস, হ্যাভিং ইনফরমেশন অ্যাভেলেবল টু ডিসিশন মেকার ইন টাইম, টাইমলিনেস থাকতে হবে, অর্থাৎ ইনফরমেশন আজকের এই আমি এখন এসে 23 সালে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে যাচ্ছি, এটার ভ্যালু আছে কতটুকু, আর 25 সালটা তৈরি করতেছি, বললেন? না স্যার টাইমলেস হলো না তো স্যার এটা।
হ্যাঁ, মানে এটার আসলে কোনো ভ্যালু আছে নাকি? 23 সালের অ্যাকাউন্ট, 23-এর পরে 24 চলে গেল, যা ঘটার সবকিছু তো ঘটেই গেল। জি হুম, স্যার। তার মানে টাইমলিনেসটা একটা ইম্পর্টেন্ট। রোজাতে, রমজান মাসে রোজা না রেখে আমি অন্য সময় রাখতেছি, হবে নাকি? না স্যার। হবে স্যার, নফল রোজা হবে এটা। নফল রোজা হবে, ফরজ হবে না। বোনাস। হ্যাঁ, আমি অনেক সময় পড়ি রিপোর্টটাও নফল স্যার ওই নামাজ পড়তে। নফলের মতোই হবে স্যার 23 সালে। 23 সালটা নফলের মধ্যে হবে, এক্স্যাক্টলি। তো আমাদেরকে যখন যেটা তৈরি করা দরকার তখন করতে হবে। যেমন আমরা লিস্টেড কোম্পানির ক্ষেত্রে 4 মাসের মধ্যে তৈরি করতে হয় অডিট করে পরে, অ্যাকাউন্টস পিরিয়ড শেষ হয়, এরকম কিছু গাইডলাইন আছে। কোয়ার্টারলিটা যেমন আবার 1 মাস পর পরে করতে হয়, প্রথম কোয়ার্টার 45 দিনের মধ্যে করতে হয়, কোয়ার্টার শেষ হওয়ার। অন্য 2 কোয়ার্টার হচ্ছে এন্ড অফ দ্য মান্থ, পরবর্তী মাসের মধ্যে করতে হয়, এরকম ভাবে কিছু গাইডলাইন। আন্ডারস্ট্যান্ডেবিলিটি, এটাও একটা কোয়ালিটির পাঁচটা এসেছে। এটা কি আন্ডারস্ট্যান্ডেবিলিটি মানে হচ্ছে, ধরেন যার ন্যূনতম জ্ঞান আছে অ্যাকাউন্টিং ইনফরমেশন সম্পর্কে, সে যাতে এটা দেখে বুঝতে পারে, ওইভাবে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। ইউজার হু হ্যাভ এ রিজনেবল নলেজ অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস, যাদের রিজনেবল নলেজ আছে, ইকোনমিক অ্যাক্টিভিটিস আছে, তারা যাতে বুঝতে পারে, তাহলে সেটাকে আমরা বলবো আন্ডারস্ট্যান্ডেবল ইনফরমেশন। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আমরা বললাম কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স মানে কি, উত্তম গুণাবলী ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের। তার মানে আমরা মানুষের যেরকম ভালো বৈশিষ্ট্যগুলো কি কি বলি, তেমনি আর্থিক ইনফরমেশন ভালো বৈশিষ্ট্যগুলো হচ্ছে এগুলো। এগুলো যদি থাকে তখন আমরা বলি ইয়েস, দিস ইজ মানে মোর অথেন্টিক ইনফরমেশন ফর মেকিং ইকোনমিক ডিসিশন। আমরা কি করি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, কি সিদ্ধান্ত নিই? ইকোনমিক ডিসিশন না? জি স্যার। ইকোনমিক ডিসিশন। ম্যানেজমেন্ট স্টুয়ার্ডশিপ সম্পর্কে জানতে পারি, জি স্যার। ফিউচার ক্যাশ প্রিডিকশন সম্পর্কে আমরা আইডিয়া নিতে পারি। ভেরি গুড। ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার, এনি আইডিয়া? স্যার, সূচনা? রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে গিয়ে আমার মেইন কোর্স অফ বিজনেস, অর্থাৎ আমার প্রতিষ্ঠানটা যে জন্য প্রতিষ্ঠা করা হয়েছে ওইটার জন্য যে খরচটা, সেটা হচ্ছে স্যার রেভিনিউ এক্সপেন্ডিচার। আর স্যার হচ্ছে গিয়ে আমার ল্যান্ড বা হচ্ছে প্ল্যান্ট মেশিনারি এগুলোর জন্য যে খরচটা করি সেগুলো হচ্ছে স্যার ক্যাপিটাল। হুম, ওকে। সুমি, সুমি নাই, সুমি একটা। স্যার আমি একটু বলবো, বলার চেষ্টা করবো। স্যার হ্যাঁ বললেন, ক্যাপিটাল বলেন। ক্যাপিটাল লঙ্গার টার্ম মোর দেন 1 ইয়ার যেগুলা যে খরচটা করে যেটা ইফেক্ট আমরা পাবো আর কি, এটা হতে পারে। আর রেভিনিউ একটা শুধু ওভার দ্য ইয়ার, মানে এই কারেন্ট ইয়ারে যেটা আহ, সুবিধা পাওয়া যেতে পারে আর কি। ওকে, তুরফা রহমান, তুরফা আছে? সুমাইয়া, সেলিনা, আমরা কি সব? স্যার ইয়েস স্যার। হ্যাঁ সুমাইয়া, আপনার একটু আইডিয়া দেন। স্যার রেভিনিউ এক্সপেন্ডিচার গুলো জেনারেলি রিকারিং হয়, মানে বারবার হয়, যেগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার গুলো অনেক লং টার্মের জন্য হয়, জেনারেলি রেগুলার হয় না। ভেরি গুড। অর্থাৎ আমরা ক্যাপিটাল, মানে সবাই কারেক্ট অ্যান্সারটি দিয়েছেন, আমি জাস্ট একটু সাপ্লিমেন্ট করি। ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য সেটা যেটা থেকে আমরা ভবিষ্যৎ আমাদের ইনফ্লো হবে ফিউচারে, সেটাকে আমরা বলতে পারি। রেভিনিউ এক্সপেন্ডিচার যেটা নিঃশেষ হয়ে যায়, আমরা পিএনএল এর মধ্যে, প্রফিট অ্যান্ড লসের মধ্যে যে খরচগুলো দেখায় সেগুলো হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। আর ব্যালেন্স শিটে ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে কি, লাইবিলিটি না অ্যাসেট? অ্যাসেট স্যার। অ্যাসেট। অ্যাসেট। অ্যাসেট গুলো থাকে সেটাকে আমরা বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার এক্সাম্পল হুইচ রেজাল্ট ইন দ্য অ্যাকুইজিশন অফ লং টার্ম অ্যাসেট অর অ্যান ইমপ্রুভমেন্ট অর এনহ্যান্সমেন্ট অফ দেয়ার আর্নিং ক্যাপাসিটি। ডেফিনেটলি অ্যাসেট থাকলে আমাদের আর্নিং ক্যাপাসিটি বাড়ে। ল্যান্ড, মেশিনারি, অ্যাডভান্স, এগুলোকে আমরা অ্যাসেট বলছি। রেভিনিউ এক্সপেন্ডিচার স্যালারি, রেন্ট, ইলেকট্রিসিটি, ডেপ্রিসিয়েশন, এগুলা। কোনো কনফিউশন? নো স্যার। স্যার, হুম, ধরেন অফিসটা আমি পেন্ট করালাম, তো ওটা আমি কি রেভিনিউ এক্সপেন্ডিচার ধরবো? এটার দ্বারা কি আপনার কোনো ভ্যালুয়েশন বাড়ছে? না স্যার, বাট এটা তো রেভিনিউ কস্ট। এক্সপেন্ডিচার, হ্যাঁ, খরচটা কিন্তু রেভিনিউ কোথাও এক্সপেন্ডিচার আমি 10-15 বছর পর করালাম। করলো রেভিনিউ এক্সপেন্ডিচার। ওই যেরকম আমরা বলি মেমোরি কার্ড, কম্পিউটার হুম, করলাম, এটার কারণে কি আমার বাড়লো কিনা, কি বলে, অ্যাড করতে হবে ওই লাইফ টাকা টাইম থেকে, না? লাইফ টাইম বাড়লো কিনা স্যার। লাইফ টাইম বাড়লো কিনা, এক্স্যাক্টলি। ওই সোজা বাক্যে যেটা দ্বারা আমরা ফিউচার জেনারেশন আসবে কিনা, কোনো প্রজেকশন রিটার্ন আসবে কিনা, যদি না থাকে তাহলে রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে দিবে। কেমন? Okay. আবার একটা কথা আসছিল কি জানি, আহ, আচ্ছা, রেভিনিউ ইনকাম আর ক্যাপিটাল ইনকাম কি?
স্যার ওই যে এটা ওইটা বলেন স্যার না রাসেল। স্যার ওই যে আমরা যে বিজনেসের দেওয়া হয়েছে স্যার, প্রতিষ্ঠা করা হয়েছে, ওইখান থেকে যে ইনকামটা আসে সেটা রেভিনিউ এক্সপেন্ডিচার, আর হচ্ছে কি স্যার ক্যাপিটাল, সরি, রেভিনিউ ইনকাম, হ্যাঁ, যেটা থেকে আমার ইনকামটা আসে, মেন কোর্স অফ বিজনেসের যে ইনকামটা আসে স্যার, ওইটা হচ্ছে স্যার রেভিনিউ ইনকাম। আর ক্যাপিটাল ইনকাম হচ্ছে কি স্যার, ধরেন ওই যে আমি একটা ল্যান্ড কিনলাম 5 লাখ টাকা দিয়ে, এটা হচ্ছে কি আমি 10 লাখ টাকা বিক্রি করে ফেললাম, এখন স্যার ওই যে 5 লাখ টাকা সেটা হচ্ছে স্যার ক্যাপিটাল ইনকাম। কারো কোনো কনফিউশন আছে? না, এক্স্যাক্টলি এরকম তো হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, রাইট অ্যান্সার। আমি আগে যাচ্ছি সামনে, কেমন? জি স্যার। কনফিউশন থাকলে বলবেন, আমরা ইজিলি। এখন একটা কনসেপ্ট এসেছে, হ্যাঁ সূচনা। ওই যে আমরা ট্রেডিং করি, মানে সোজা কথা হচ্ছে আমরা যে সার্ভিসটা দিব বিজনেস, যেমন আমরা কি করি, অ্যাপেক্স কি করি, জুতা বিক্রি করি, হুম তাহলে আমাদের রেভিনিউ ইনকাম কি? জুতা সেল করে যে আয়টা হয় সেটা হলো রেভিনিউ ইনকাম। অ্যাপেক্স এর একটা মেশিনারিজ আছে, এটা সেল করে আমরা 10 লাখ টাকা দিয়ে কিনলাম, 12 লাখ টাকায় সেল করলাম। ধরেন মেশিন তো অ্যাসেট, তাহলে অ্যাসেট সেল করলে ওই যে 2 লাখ টাকা পেলাম, এটা হলো ক্যাপিটাল ইনকাম। ক্লিয়ার সূচনা? বেশি কারেন্ট বেশি ক্লিয়ার? অ্যাসেটস থেকে সেল করে যেটা আসে ওটাও তো রেভিনিউ ইনকামই হবে। হ্যাঁ হ্যাঁ, কারেন্ট অ্যাসেট সেল করে যে হ্যাঁ হ্যাঁ রেভিনিউটা আসবে সেটা রেভিনিউ ইনকাম। কারেন্ট অ্যাসেট তো কারেন্ট অ্যাসেট, এটা তো কারেন্ট অ্যাসেট, তো আর বিল্ডিং নেই কারেন্ট অ্যাসেট। সেটা তো হ্যাঁ, যেমন আমার ইনভেন্টরি আছে, ইনভেন্টরি সেল করলে তো রেভিনিউতে চলে আসতেছে, এটাই কি। এটা স্যার জুতা পিওর আমার বিজনেস শোরুমে ইনকাম আছে, আছে, যে এটা তো স্টক। বিজনেসটা হচ্ছে ওইটা থেকে। হ্যাঁ, আমার শোরুমে যে জুতাগুলো আছে বা অ্যাপারেল আছে, হ্যাঁ অ্যাড দিচ্ছি কিন্তু, কেমন? সেগুলো তো আমার কি স্টক না? জি স্যার। হুম। আর যখন সেল হয়ে যাচ্ছে তখন আমার সিওজিএস হিসেবে চলে যাচ্ছে, আবার হচ্ছে ইনভেন্টরি কমে যাচ্ছে, অ্যাসেট হিসেবে চলে আসছে, আরে ইনকাম হিসেবে চলে আসতেছে। স্যার আমি 10 লাখ টাকার মেশিন 12 লাখ টাকা দিয়ে সেল করলাম, তো এখানে 2 লাখ টাকাও কি আমি ক্যাপিটাল রেভিনিউতে দেখাবো? রাইট, ক্যাপিটাল রেভিনিউ মানে ক্যাপিটাল ইনকাম, কি মানে আদার ইনকামে হ্যাঁ, দেখাবো এরকম আদার এটাকে। ইনকাম। রাইট, কেন আদার ইনকাম? কারণ স্যার স্যার এটা মেশিন বিক্রি করা তো আমাদের কাজ না, মানে অ্যাপেক্স এর কাজ তো মেশিন বিক্রি করা না স্যার। বিক্রি করা না। অ্যাপেক্স এর কাজ হচ্ছে কি স্যার করে জুতা রাইট বিক্রি করা। আসলে আপনি কথাগুলো একদম আমার কপি পেস্টের মতো, মাশাল্লাহ, সুন্দর। তো আমরা যে থ্যাংক বিজনেস ইউ স্যার। করি, সোজা কথা হচ্ছে আমরা যে বিজনেস করব, সেই বিজনেস থেকে যে আয় আসবে সেটা আমার রুটিন ইনকাম, এর বাইরে যেটা আসবে সেটা আমার আদার ইনকাম। যেমন আমরা একটা এফডিআর করলাম ব্যাংকে, এফডিআর থেকে কিছু ইনকাম পেলাম, তাহলে এটার জন্য ইনকামটা কি আমার? আদার ইনকাম। আদার কারণ ইনকাম। আমি তো ব্যাংকে এফডিআর রাখার জন্য করিনি, আবার ব্যাংকের জন্য সে যে ডিপোজিট করতেছে আমাদের থেকে, ডিপোজিট নিচ্ছে, এটা খরচ, আবার সে যে লোন দিচ্ছে ওটা তার জন্য ইনকাম। এখন ধরেন আপনি ব্যাংকে একটা এফডিআর রাখছেন, ওই এফডিআর ইন্টারেস্ট আপনার জন্য কি? ইনকাম। ব্যাংকের জন্য কি সেটা? এক্সপেন্স। 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 এরকম ভাবে আর কি। ক্লিয়ার এটা স্যার সূচনা? ওকে, ম্যাটেরিয়ালিটি, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। ম্যাটেরিয়ালিটি কি, কোনো আইডিয়া? ম্যাটেরিয়াল মানে হচ্ছে ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট কিনা আসলে বিষয়টা। না, স্যার 5 টাকা ম্যাটেরিয়ালিটি যে কোনো 5 টাকা ডলার থেকে শুরু হয়েছে, এটা আমার জন্য কতটুকু ইফেক্ট? না, ম্যাটেরিয়ালিটি জিনিসটা হলো যে কোনো আইটেম বা ইনফরমেশন যেটা কোনো মানুষের যে ডিসিশন নেবে, যেহেতু আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো ইকোনমিক ডিসিশন নেওয়ার জন্য ইউজ করি, ওই ওই আইটেমটা বা স্পেসিফিক ইনফরমেশনটা যদি মিসরিপ্রেজেন্ট হয় বা হাইড হয়, তাহলে ওইটা যে ফাইন্যান্সিয়াল কি বলে আমাদের ইকোনমিক ডিসিশন নিতে যে ইম্প্যাক্ট ফেলতেছে, ওইটাই ম্যাটেরিয়ালিটি। এক্স্যাক্টলি, গুড। তো আমি একটু অ্যাড করি, কেমন? আমার হাতে কি আছে দেখা যাচ্ছে? কিছু কি দেখাচ্ছি? স্যার পেপার স্টপার। পেপারের হ্যাঁ পেপার স্যার। এটা আইসিবির একটা দেওয়া 50 বছর পূর্তি পেয়েছে, টেবিলে আছে। পয়েন্ট হচ্ছে এইটা যদি আমার টেবিলে রেখে দিই, ধরেন কথার কথা এটা অ্যাপেক্সে কিনলো, হ্যাঁ 500 টাকা দিয়ে এটা অ্যাপেক্স, বা 200 টাকা দিয়ে বাই করলো, কথার কথা। এখন এইটা যদি আমি না হারাই, আমার কাছে কতদিন থাকবে? 20 বছর। 20 বছর, 10 বছর, 15 বছর থাকবে না? জি স্যার। এখন ধরেন অ্যাপেক্স এটা 200 টাকা দিয়ে বাই করলো, অ্যাপেক্স এর জন্য এটা কি অ্যাসেট নাকি এক্সপেন্স হিসেবে ট্রিট করবে? এক্সপেন্স। অ্যাসেট। অ্যাসেট। সুমাইয়া বলছে এক্সপেন্স,
হুমায়ুন বলছে এক্সপেন্স। হ্যাঁ, সাপ্লাইজ এক্সপেন্স। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে অ্যাপেক্স এর ব্যালেন্স শিট হচ্ছে 3,000 কোটি টাকার ব্যালেন্স শিটের সাইজ। তাহলে এক্সপেন্স এইটা কি অ্যাপেক্স এর জন্য ডিসিশন নিতে কোনো এফেক্ট করবে? নো হ্যাঁ স্যার। অবশ্যই না। এটা যদি হারাইয়া যায়, চুরি হয়ে যায়, না খুব স্যার। একেবারে বোর্ড মিটিং এ যায়, এটা উঠবে যে না এটা স্যার। এরকম একটা ঘটনা ঘটছে অ্যাপেক্স এ? হ্যাঁ, না স্যার। এক্স্যাক্টলি। তাহলে ম্যাটেরিয়ালিটি হচ্ছে ওই লেভেলটা যেটা আমাদের ডিসিশন মেকিং এ কোনো এফেক্ট করে না। হ্যাঁ, অর্থাৎ এখন আমরা আসি আমাদের ওখানে কি বলা আছে, এই যে কমিশন অর মিস স্টেটমেন্ট অফ আইটেম আর ম্যাটেরিয়াল, এই মানে ওইটাই ম্যাটেরিয়াল যদি সেটা কুড ইন্ডিভিজুয়ালি অর কালেকটিভলি ইনফ্লুয়েন্স দ্য ইকোনমিক ডিসিশন অফ ইউজার টেকেন অন দ্য বেসিস অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর বেসিস করে যদি কোনো ভুল বা মিসরিপ্রেজেন্টেশন আমাদের ডিসিশন মেকিং এ এফেক্ট করে, তাহলে আমরা ওটাকে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল। বলবো। জি স্যার, ক্লিয়ার। আদারওয়াইজ এটাকে ইমম্যাটেরিয়াল বলবো। আমরা বলি না ওই চা নাস্তা করতে যাই, ধরেন কাউকে ধর এটা ম্যাটেরিয়াল, যা দিয়ে দিছি 20 টাকা 50 টাকা, অসুবিধা ইমম্যাটেরিয়াল, মানে এটা আমার এত হেডেক নাই কিছু। আবার 2,000 টাকা দিলাম, তখন চিন্তা করতে হবে না এটা একটা ম্যাটেরিয়াল ফিগার। বুঝতে পারছেন? ওকে, দেন ম্যাটেরিয়ালিটি আবার ডিপেন্ড অন সাইজ এন্ড নেচার অফ দ্য অর্গানাইজেশন। অর্থাৎ অর্গানাইজেশনের সাইজটা কেমন। ধরেন কথার কথা একজন ছোট আহ, 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 মুদি দোকানদার, হ্যাঁ, তার কাছে কিন্তু 1 লাখ টাকা বা 10,000 টাকা 1,000 টাকা অনেক ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল না? জি স্যার। হ্যাঁ। আবার ওই যেটা বললাম বিজনেস সাইজ যদি 3,000 কোটি টাকা 5,000 কোটি টাকা, তার জন্য হয়তো 1,000 টাকা 10,000 টাকা ইমম্যাটেরিয়াল। বুঝতে পারছি? জি সো আশা করি ম্যাটেরিয়ালিটি বুঝতে পেরেছি, এবং এটা প্রতিটা সাবজেক্টের মধ্যে আছে, থাকবে, এটা অডিটের মধ্যে তো মাস্ট। স্যার এইটা রেলিভেন্সটা কোথায়, মানে মানে ওই যে এটা এই এই যে আমরা ধরেন অনেক আমরা ডিসিশন নেওয়ার সময় বুঝতে যে এটা কি অ্যাসেটে নিব না এক্সপেন্সে নিব। ধরেন আপনি ওই কথার কথা আমি যেটা দেখাইলাম পেপার ওয়ালেট, এটা কি আমি এক্সপেন্সে ট্রিট করবো নাকি অ্যাসেট হিসেবে ট্রিট করব? ওকে। এই সংখ্যাটা তাহলে আমরা কি হিসেবে ট্রিট করবো এটাকে? এটাকে নর্মালি স্যার এক্সপেন্সই করবো, তার কারণ এটা তো ইম্যাটেরিয়াল জিনিস। হ্যাঁ। আবার ধরেন রেভিনিউ আমরা ইনকাম এটার বিজনেস করি, আমার কাছে এটা 5 লাখ কোয়ান্টিটি আছে, এটা আমার জন্য কি অ্যাসেট না এক্সপেন্স? হ্যাঁ, তখন স্যার ইনভেন্টরি হিসেবে অ্যাডে যাবে। তখন ইনভেন্টরি এটা হিসেবে ইনভেন্টরি অ্যাসেট হিসেবে যাবে। এই জন্য বলছি ম্যাটেরিয়ালিটি ওটা ওইটা যেই ভুলটা বা প্রেজেন্টেশনটা আমাদের ডিসিশন মেকিং এফেক্ট করবে। হ্যাঁ, ইনফ্লুয়েন্স দ্য ইকোনমিক ডিসিশন ইজ টেকেন অন দ্য বেসিস অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর বেসিস করে যখন আমরা ডিসিশন নিতে পারি। তাহলে এই ধরনের যদি কোনো আমরা ভুল করে মিসরিপ্রেজেন্টেশন দিই, হ্যাঁ, যদি কোনো আইটেম ম্যাটেরিয়াল হয়, অবশ্যই এটা সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্স করবে আমাদের ডিসিশন মেকিং এ। তাহলে আমরা বুঝতে পারবো কোনটা ম্যাটেরিয়াল কোনটা ইমম্যাটেরিয়াল, জি স্যার। এবং ওটার উপর মেরিট ডিমেরিট করে, এই যে এটার বয়স যদিও আমরা বলছি একটু আগে যে অ্যাসেট হলে মোর দেন 1 ইয়ার হলে আমরা নন কারেন্ট অ্যাসেট বলি, কিন্তু স্যার এটা তো 200 টাকা দাম যাবে 20 বছর, এটা কি অ্যাসেট বলবো? না। No, No. এটাও আমাদেরকে মাথায় নিতে হবে, কেমন? তার মানে জেনারেল আমরা হলে হবে না, আমরা এফসিবিএস মানে এফসিএ যেরকম এফসিবিএস ডাক্তার, আমরা কিন্তু এফসিএ এসসিএ যেটা হবো চার্টার্ড অ্যাকাউন্টে, আমাদের মধ্যে ওই এই ধরনের কিছু স্পেশাল নলেজ কিন্তু গ্যাদার হয়ে যাবে বাই দ্য বাই। হ্যাঁ, ক্লিয়ার কনসেপ্ট না? ইয়েস স্যার। বললে কারো কোনো কোশ্চেন এটাতে ম্যাটেরিয়ালিটি নিয়ে? ওকে স্যার। ওকে, গুড। অ্যান্সার কেন আসতেছে, এটা কি হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর হ্যাভ নট ইনফ্লুয়েন্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং? কোনটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ ইনফ্লুয়েন্স করবে না? ইকোনমিক ফ্যাক্টর ফ্যাক্টর স্যার, বি। ইকোনমিক ফ্যাক্টর, কারণ আমরা এটাকে ইকোনমিক খারাপ হোক আর ভালো হোক, আমাদের তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা করবো, ভালো হলে ভালো রেজাল্ট আসবে, খারাপ হলে খারাপ, তো এটা আমার কিছু আসা যায় না, তাই? জি স্যার। এটা কি হবে? Materiality is an entity, specific aspect of which রিলিভেন্স materiality is an জি স্যার। ভেরি গুড। মানে এটার মাধ্যমে আমরা প্রাসঙ্গিকতা পাই, কোনটা রিলিভেন্ট কোনটা ইরিলিভেন্ট। ভেরি গুড, ভালো লাগছে আপনাদের ফিডব্যাক গুলো, খুবই ভালো মাশাআল্লাহ, রোজার দিন বলতেছি। হ্যাঁ, এবং আমি গত কোনদিন আমাদের ইফতার পার্টি ছিল বি মাশাআল্লাহ, হবে স্যার।
Purchase of machine. এই হবে Purchase of a machine. ভেরি গুড কারেক্ট অ্যান্সার। আমি গত ইয়াতে একটা ইফতার পার্টিতে ছিলাম, তো মাশাল্লাহ দেখলাম যে আমারই একটা ক্লাসের সে কোয়ালিফাই করছে। আমার সাথে গেলো স্যার, আমি দেখে চিনে ফেলছি, কারণ ওর একটা ছবি আগেও আছে আমার কাছে। তো ভালো লাগে যখন আপনারা পাশ করে আসবেন, ইনশাল্লাহ ভালো জায়গায় জব করবেন, আমাদের সম্পর্কটা দীর্ঘদিন থাকবে এবং ভালোভাবে থাকবে। দেখে কথা বলবেন, ভালো মন্দ জিজ্ঞেস করবেন, ইচ্ছে বড় প্রার্থী আর নেই আমাদের। জি স্যার। কেমন? আমরা দোয়া করি, এবং আপনাদের যেটা থাকবে যে চেষ্টাটা থাকতে হবে স্যার, হার্ড ওয়ার্ক করা লাগবে, কেমন? স্মার্ট ওয়ার্ক করা লাগবে। শুধু হার্ড ওয়ার্ক করলেও হবে না, স্মার্ট ওয়ার্কটাও লাগবে, কেমন? কিভাবে করলে কোন টেকনিক অবলম্বন করে পাশ করা যায়, এবং এটা করলে সমাজ, দেশ, সব জায়গাতেই, ফ্যামিলিতে আপনি অলওয়েজ রিকগনিশন পাবেন, কেমন? এবং সবাই আপনাকে অনেক পজিটিভলি দেখবে। আপনি যখন ঈদে বাড়িতে যাবেন, অন্য সময় যাবেন, এখনো পাবেন, এখন পাবেন যে কিছু একটা হবেন এই সুবাদে। কিন্তু যদি না হন, তখন কিন্তু আবার এটা ডিটোরেট করবে। হ্যাঁ, আমি অভিজ্ঞতা থেকে বলছি স্যার। স্যার হেভি রিস্ক। হ্যাঁ, কিন্তু যদি আমরা এটা করে ফেলতে পারি, হ্যাঁ, তাহলে অনেক আমি একটা মিনিট স্যার, একটা ফোন। হ্যাঁ রাসেল, স্যার তো যেটা বললাম, মানে এখন আমরা সবাই বাবা যে সুমাইয়া যাবে, সে এই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, সূচনা যাবে বন্ধের মধ্যে 8-9 দিন বন্ধ, হ্যাঁ, খুবই ভালো ফিডব্যাক পাচ্ছে। কিন্তু প্রবলেম হয়ে যাবে যদি আমরা সেই লেভেল কোয়ালিফাই না করি 3 বছর পরে বা 4 বছর পরে বা 2 বছর পরে, তখন কিন্তু আস্তে আবার গুটে ফেলতে হবে। বিলিভ মি, আমরা যারা এখানে এডমিশন নিয়েছি, উই অল আর কম্পিটেন্ট। জাস্ট ফার্স্ট অফ অল ইউ জাস্ট বিলিভ ইউর সেলফ যে ইয়েস আই ক্যান ডু। রাজিয়া উনি আছেন আমাদের সাথে। সো এই বিলিভনেসটা আগে লাগবে আমাদের, আমাকে নিজেকে বিশ্বাস করতে হবে, এবং আমাকে টাইম দিতে হবে, সময় দিতে হবে, এবং রাইটলি পরীক্ষায় পার্টিসিপেট করে পাস করে ফেলতে হবে। হ্যাঁ, ফার্মে যদি আমরা যখন এঙ্গেজ হবো, ফার্মের কাজও আমাকে অনেক হেল্প করবে ভালো রেজাল্ট করার জন্য। কারণ এইটা এই এই সবচেয়ে বড় বিউটিটাই হচ্ছে এটা, যে আমরা কাজ এবং পড়াশোনা দুটো একই জিনিস। এই যে আমি আপনাদের সাথে ডিসকাস করতেছি, এটা আমার অফিসেও কাজে লাগাতে পারি, কেমন? এই দুটো জিনিসের একটা কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা আমাদের এই কোর্সের মধ্যে পাই, আমাদের সিএ প্রফেশনালে। তো এটা রাখবেন, তাহলে ইনশাল্লাহ সাকসেস আসবেই, আসবে, টুডে অর টুমরো। অনেক দেখছি এরকম, অনেক দীর্ঘদিন লেগেছিল, রেজাল্ট চলে আসছে। আর রেজাল্ট আসার পরে অটোমেটিকলি আপনার ব্রেন আরো খুলে যাবে, কারণ তখন ইনভায়রনমেন্ট পাবেন। হ্যাঁ, আমি ধরেন আমরা পাশ করলে কি পাই, একটা অ্যাক্সেস পাই, নাথিং ইলস। আমি কি পাশ করার পরে এরকম একটা কোম্পানির কি চালাবে কিভাবে সব জানতাম? না স্যার। জানতাম না। এখন পারি কেন? কারণ ওই ওনাদের সাথে সান্নিধ্যে আছে, অনেকগুলো মিটিং এ পার্টিসিপেট করি, অনেকগুলো সেমিনারে যাই, আইসিবির অনেকগুলো ট্রেনিং লার্নিং হয়, বিভিন্ন ফোরাম গুলোতে যাই, বিজনেস কমিউনিটি গুলোতে যাই, বিভিন্ন জায়গায় ট্রেনিং দিচ্ছি, লার্নিং দিচ্ছি। এইভাবে এইভাবে হতে হতে এখনো অনেক কিছু শিখতেছি, প্রতিনিয়ত শিখি, প্রতিদিনই শিখি, কেমন? সো এখানে মাধ্যমে হয়। সো ট্রাস্ট ইউর সেলফ, বিলিভ ইউর সেলফ, অ্যান্ড ডু অ্যাকর্ডিংলি, অ্যাক্ট অ্যাকর্ডিংলি, তাহলে ইনশাল্লাহ সাকসেস আসবে। আমরা একটা বলি এখন, এটা গোয়িং কনসার্নটা কি, এটা বলে আমরা শেষ করবো আজকে, কেমন? গোয়িং কনসার্নটা কি? স্যার গোয়িং Going কনসার্নটা হচ্ছে কি স্যার, এটা ভবিষ্যতে that চলবে কিনা, এর এমন কোন এক্স্যাক্টলি, থ্রেট একটা আছে কিনা যে ভবিষ্যতে গিয়ে বন্ধ হয়ে যাবে, এটাই হ্যাঁ, হচ্ছে একটা গোয়িং। অ্যাজাম্পশন, গোয়িং কনসার্ন অ্যাক্রুয়াল বেসিস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যাকাউন্টিং এর দুটো অ্যাজাম্পশন আছে আমাদের, হ্যাঁ, ফ্রেমওয়ার্কের। একটা হলো গোয়িং কনসার্ন, একটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। অর্থাৎ একটা প্রতিষ্ঠান, আমরা নর্মালি এভাবে বলি যে সে ফোর্সেবল ফিউচার পর্যন্ত রান করবে কিনা। ফোর্সেবল ফিউচার, স্যার, ফোর্সেবল ফিউচার, এই যে এই শব্দটা আছে এখানে, ফোর্সেবল ফিউচার মানে কি? ভবিষ্যৎ দেখা যায় না, নিকট অদূর ভবিষ্যৎ স্যার। ভবিষ্যৎ, নিকটতম ভবিষ্যতে। হ্যাঁ, এই যে ফোর্সেবল ফিউচার বলতে আমরা বলি কোনো ধরেন আমরা নর্মালি বলি, এটা ডাইরেক্ট কোনো সংজ্ঞা নাই। এই ধরেন আমি এই বছরে যে এজিএমটা হলো, এই এজিএম থেকে পরের এজিএম পর্যন্ত ওই প্রতিষ্ঠান রান করবে কিনা লিস্ট, সেটাকে আমরা ফোর্সেবল ফিউচার বলি। যদি ওরকম প্রজেকশনটা থাকে, তখন আমরা বলি
কোম্পানিটা গোয়িং কনসার্ন বেসিসে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছে। কোন বেসিসে? কম্পারেটিভ গোয়িং কনসার্ন। গোয়িং কনসার্ন মানে প্রতিষ্ঠানটা রান করবে, চলবে। অডিটর ওপিনিয়ন থাকবে এই প্রতিষ্ঠানটা চলবে মোর দেন 1 বছর, আমরা বলতে পারি চলতে পারবে। আর যদি দেখি যে এরকম কোনো প্রিডিকশন থাকে যে এই কোম্পানিটা 6 মাস পরে বন্ধ হয়ে যাবে বা এরকম কোনো ইন্ডিকেশন থাকে, তখন আমরা কি করি যে তখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গোয়িং কনসার্নে বলি না, তখন আমাদেরকে লিকুইডেশন বেসিস অথবা ব্যাকআপ বেসিস তৈরি করতে হবে। আমি বুঝতে পারছি কথাটা? জি স্যার। এখন স্যার লিকুইডেশন বেসিসটা কি? গোয়িং কনসার্ন বেসিসটা মানে কি? ধরেন ওই যে যেটা আমরা বললাম, একটা ল্যান্ড কিনলাম আমি 5 বছর আগে 5 লাখ টাকা দিয়া, আমি কস্ট বেসিসে করতেছি, তাহলে এখনো সেটা 5 লাখ টাকা দেখাচ্ছি। যখন লিকুইডেশন বেসিসে পাবো বা কোম্পানি বন্ধ হয়ে যাবে এরকম ইন্ডিকেশন আছে, তখন আমরা ব্যাকআপ বেসিসে করব। তখন ধরেন আজকের দিনে যদি আমি করি, তখন কোন ভ্যালুটা দেখাবো? আজকে যদি বিল্ডিং এর দাম হয় 10 লাখ টাকা, মার্কেট ল্যান্ডের ভ্যালুতে। দাম মার্কেট ভ্যালুতে 100% মোয়াল্লেম অ্যাকুরেট। সো আমরা ব্যাকআপ বেসিস মানে তখন ফেয়ার ভ্যালুতে দেখাবো, যেহেতু এটা বন্ধ হয়ে যাবে, তার মানে আমাদেরকে ফেয়ার ভ্যালুতে দেখাতে হবে কি অ্যাসেট আছে কি লাইবিলিটি আছে সমস্ত জিনিসগুলোতে। কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। স্যার অচিন্তা? গোয়িং কনসার্ন কিনা কোম্পানি, এটা কি অডিটররাই কি রিপোর্ট করবে না? রাইট। অডিটর কোম্পানি তো করবেই, কোম্পানির ম্যানেজমেন্ট ইজ রেসপন্সিবল টু প্রিপেয়ার দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো তারা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে, তখন তো ম্যানেজমেন্ট গোয়িং কনসার্ন বেসিসে করবে না ব্যাকআপ বেসিসে করবে, এটাই দেখবে। বাট অডিটর তো অবশ্যই এটাকে জাজ করবে যে আসলে সে কোন বেসিসে করলো, ভুল করলো কিনা। আমাদের কাজটা হলো জাজ করা। ম্যানেজমেন্ট ইজ রেসপন্সিবল টু প্রিপেয়ার দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার কাজ হচ্ছে ম্যানেজমেন্টের। ঠিক আছে? জি স্যার। ওকে, একটা প্রবলেম দেখি আমরা। একটা প্রবলেম এখানে দেওয়া আছে। প্রবলেমটা কি? এ রিটেলার কমেন্স বিজনেস অন 1 জানুয়ারি বাই 20 ওয়াশিং মেশিন। সে কি করলো? 20টা ওয়াশিং মেশিন ক্রয় করলো। রিটেলার কি? খুচরা ব্যবসায়ী। যেমন আমরা রিটেলার কিন্তু জুতো একদম দোকানে বিক্রি করি, আপনারা কিনতেছেন। প্রত্যেকটার দাম কত করে ছিল? 100। তাহলে 20টার দাম কত? স্যার 2000 2000। 2000 টাকা। তার মধ্যে সে 17টা সেল করলো। কত টাকা করে প্রতিটা? 150। 100 টাকা করে। ওকে, তাহলে 3টা কি তার কাছে স্টক রয়ে গেল না? জি স্যার। স্যার 17টা যদি সেল হয়ে যায়, আমরা লাভ লস আর বের করলাম না। হাউ শুড দ্য রিমেনিং মেশিন উড বি ভ্যালুড ইন দ্য ফলোইং সার্কামস্টেন্স। এখন আমাদের বলতে হবে যে 3টা মেশিন রয়ে গেল, ওয়াশিং মেশিন 3টা। এই 3টার ভ্যালুয়েশনটা আমরা কিভাবে করব? হি ইজ ফোর্সড টু ক্লোজ ডাউন হিজ বিজনেস এট দ্য এন্ড অফ দ্য ইয়ার অ্যান্ড দ্য রিমেনিং মেশিন উইল রিয়েলাইজ অনলি 60 ইচ ইন এ ফোর্স সেলস। অর্থাৎ বলছে কি যে আমরা যদি কোম্পানি বন্ধ করে ফেলি, তাহলে 3টা মেশিন সে 60 টাকা করে বিক্রি করতে পারবে। এটাই আর অপশন ভ্যালুটা বলছে, অপশন বি বলছে যে ব্যবসা কি করবে? চলবে, মানে গোয়িং কনসার্ন বেসিসে। তা ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের ইনভেন্টরি কত হবে? প্রথম ক্ষেত্রে কত হবে, দ্বিতীয় ক্ষেত্রে কত হবে? প্রথমে 60 100 থেকে 80 হবে, বললেন থেকে দাঁড়ান, বললেন চোখ, 300 বাকিরা একটু বলো। ওকে। দ্বিতীয় ক্ষেত্রে 300 টাকা হবে। সুমাইয়া, এনি আইডিয়া? স্যার স্যার প্রথম ক্ষেত্রে 100 প্রথমটাতে তো যেহেতু শেষ হয়ে যাবে ইচ 60 করে ইচ, আর সেকেন্ডটাতে 100 ইচ। রাইট। কারো কোনো দ্বিমত আছে কিনা? নো স্যার। ভেরি গুড। সো আসে না। স্যার বি ওকে, নাম্বারে একটু কনফিউশন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর। বাকি 17টা যদি সে 150 করে বিক্রি করতে পারে, তাহলে বাকি 3টা যে ছিল বি নাম্বার কন্ডিশনে, তখন সেটা সে 150 করে কেন বিক্রি করতে পারবে না? ওর ডিফেক্ট আছে হয়তো বা। ওকে, আরিফা আমাদেরকে এখানে কন্ডিশন দিয়ে দিছে, কিন্তু বলেই দিছে এই যে বাকি 60 টাকা করে সে সেল করতে পারবে। নর্মালি ফোর্স সেল আমরা তো স্যার। ফোর্স সেল করতে গেলে জি। অনেক ক্ষেত্রে হয় না, কম দামে তো সেল করতে হয়, ছাড় দিয়ে করা হয় স্যার, যেটা ছাড় দিয়ে, যেটা সেটা আমরা বলতে পারি। আর আরেকটা হচ্ছে ব্যবসা চলবে, প্রোডাক্ট ভালো, তাহলে আমরা তো রেগুলার প্রাইসে রাখবো, কস্ট পেলোতে 100 টাকা করে। আরিফা, কোনো কনফিউশন? স্যার রেগুলার প্রাইস ওইখানে মানে যদি আমার বিজনেস কন্টিনিউ করে, তাহলে তো পণ্যের দাম কমার কোনো কারণ এখানে তো লেখা নেই।
হুম। মানে রেগুলার দাম, মানে ব্যবসা যদি চলে তাহলে কত করে হবে লেখা নাই বলতেছেন? উনি ভাবতেছে মনে ব্যবসা হয় যে যদি চলে 150 করে তাহলে স্যার। তো সে হ্যাঁ দাঁড়ান, আমি হ্যাঁ ওর থেকে শুনি। এই যে আরিফা, আমরা তো বাই করলাম 100 টাকা করে, এই যে শুরুতে বলা আছে যে 100 টাকা করে, জি স্যার, সেজন্য বাই যেহেতু করলাম আমার 100 ব্যবসা টাকা করে চলবে, এবং 17টা। হ্যাঁ 17টা তো সেল করে ফেললাম, ওইটা তো প্রফিট এন্ড লস করে আচ্ছা এটা যাবে। আমাদের স্টক হলো 3টা থাকতেছে, তাহলে 3টার আমরা কোন ভ্যালুতে দেখাবো? নর্মালি যেহেতু হুম আমাদের কোনো ফেয়ার ভ্যালু নাই, তাহলে আমাদের বিজনেস যদি চলে তাহলে আমরা গোয়িং কনসার্ন বেসিস অনুযায়ী কস্ট ভ্যালুতে যাবো। 100 × 3 তাহলে 300 টাকা। আর যেহেতু ব্যবসা বন্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা এরকম কোনো ইন্ডিকেশন, এবং এক্ষেত্রে হুম ফেয়ার ভ্যালু বলছে 60 তখন টাকা তো 60। প্রতিটা, তাহলে 318 হুম 180 টাকা। জি জি ঠিক আছে ঠিক স্যার, আছে, আমরা জাস্ট মানে আগে থেকে প্রেডিক্ট করে রাখতেছি, যদি বেশি দামে বিক্রি হয় রাইট তাহলে তো হলো। রাইট রাইট রাইট। থ্যাংক ইউ স্যার। এখানে তার মনে হয় সো আরেকটু বলতেছে, ওই মানে উনি বলতে চাচ্ছে যেটা 150 টাকার বিষয়টা তো স্যার প্রফিট লসের জায়গাতে দেখাবো, আর হ্যাঁ ব্যালেন্স শিটের হ্যাঁ জায়গাতে একটু বেশি দেখানোর সুযোগ নেই রাইট, গোয়িং। ওকে, ভেরি গুড। আমরা আজকে আর না যাই, রমজানের শেষের দিকে অনেকে ব্যস্ততাও আছে, ইয়ার মধ্যে আছে। হ্যাঁ, ওকে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে খুব সুন্দর, তখন তো রমজানের পরে 2টা ক্লাস করে হবে, তখন আমরা আরো ইজিলি নিতে পারবো, এবং খুব হ্যাপিলি আমি বিলিভ করি যে আমরা বিশেষ করে যখন আমরা ম্যাথ গুলা করবো কেমন, তখন আমাদের কাছে আরো অনেক ইজিলি আমরা করতে পারবো, আমার আমরা একটা প্রশ্ন ছিল এক্সেলের মধ্যেই করবো, ভালো লাগবে। কারো কোনো কোশ্চেন? যতটুকু সোফা স্যার, আমার এর বাইরে একটা প্রশ্ন ছিল যে ফার্স্ট অ্যাটেম্পটে পাশ করার জন্য ম্যানুয়াল আর আপনার স্লাইড পড়লে কি এনাফ? ম্যানুয়াল স্লাইড আর যদি প্রিভিয়াস কোশ্চেন পাওয়া যায় কোশ্চেন ব্যাংকের, দ্যাটস এনাফ, স্যার দ্যাটস আইসিএল মোর যে দেন এনাফ। কোশ্চেন স্যার। হ্যাঁ, ওইটা যদি পারেন, আগে ম্যানুয়াল। আচ্ছা আচ্ছা জি স্যার। হ্যাঁ, আর প্রেজেন্টেশন গুলো অলমোস্ট ম্যানুয়ালের মধ্যেই কাভারেজ, তারপরে প্রেজেন্টেশনটাও দেখলেন ম্যানুয়ালটা, এই দুটোকে কাভারেজ করলে 70% হয়ে যাবে। ওকে স্যার। তারপর বাকি 30-র জন্য আমার ওই জিনিসগুলো, পরীক্ষা পাশের জন্য লাগে 50%, বাট লাগবে কোশ্চেন ব্যাংক গুলোকে যদি প্র্যাকটিস করতে পারি। বাট আগে ম্যানুয়ালটা 500 বার 4 বার 5 বার করে পড়ে ফেলে রিডিং, অনেক সময় মিনিং পারবো না, বুঝতে পারি না, আবার পড়ি আবার পড়ি আবার পড়ি, এরপরে দেখবেন যে আপনার মধ্যে চলে আসছে ওই ফাউন্ডেশনটা। জি থ্যাংক ইউ ক্লিয়ার? স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ভালো করে ট্রাই করবেন, ভালোভাবে ঈদটা যেমন এই বছরে কাটবে ইনশাল্লাহ, সামনের ঈদও ভালো কাটবে, কোয়ালিফাই করে ফেলে আমাদের কাছেও ভালো লাগবে, এটাই আমাদের প্রত্যাশা। জি স্যার। ঠিক আছে, জি স্যার। ইনশাল্লাহ হয়তো ঈদের পরে দেখা হবে। সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। আর ঈদ মোবারক। হ্যাঁ, স্যার ঈদ মোবারক, ঈদ মোবারক। ইনশাল্লাহ দেখা হবে রমাদানের পরে। হ্যাঁ, কিশোর কিছু বলতে চাচ্ছেন? কিশোর, আমার একটা কোশ্চেন ছিল হুম, স্যার। আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে গত বছরে সংক্ষেপ একটা করেন কিন্তু, রমাদান তো। ডাবল টাইম দেখাইছি স্যার। হুম এখন আমি এই একটা সেলস আমি ডাবল টাইম দেখাইছি একটা বিক্রি। হুম তো হুম আমি এই বছরে এসে আমি সেটাকে যখন রিভার্সিং জার্নাল দিচ্ছি রিটেন আর্নিং এর সঙ্গে, হুম এটা রিটেন আর্নিং এর সঙ্গে দিয়ে এটা কি এখানে শেষ হয়ে যাবে, না এটাকে আমাকে 3 স্টেপ যে এটা বললেন মানে ফাইন্যান্সিয়াল লাস্ট পজিশন? ইয়ারে যদি হয়, লাস্ট ইয়ারে যদি হয় তখন তো আপনি রিভাইজ করে নেবেন লাস্ট ইয়ারেরটাই। 3 বছর তো আর আপনি পান নাই, আমরা বলছি যে যদি 3 বছর উপরে হয় তখন আপনি অ্যাটলিস্ট 3 ইয়ার্স দেখাবেন। ঘটনাই ঘটছে গত বছরে, 3 বছর কোথায় পাবেন? আর তার আগের বছর তো সঠিক, সেটা দেখানোর প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা 2 বছরে দেখাবো। শুধু রিটেন আর্নিং এর সাথে রিভার্সিং মানলেই হবে, তাই তো? হ্যাঁ, আবার ইপিএস এ কারেকশন দিতে হবে, বলতে হবে, এটা কিন্তু ডেঞ্জারাস কথা যেটা আপনি বলছেন। সেলস বাড়ছে, প্রফিট বেশি দেখাইছেন, আবার পরের বছর এসে শুধু কারেকশন করলে হয়ে গেল, এত সহজে মেনে নিবে না কেমন? হ্যাঁ, বুঝতে পারছি। ভুল কতটুকু, ইমেটেরিয়াল হলে মানবে, ম্যাটেরিয়াল হলে অবশ্যই অনেক জলদি করতে হবে। ওকে ওকে জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ দেখা স্যার। হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক স্যার, অ্যাডভান্স। থ্যাংক ইউ স্যার। ঈদ মোবারক, ঈদ মোবারক স্যার, থ্যাংক ইউ। জি স্যার।